নেটও ঘুরতেছে আস্তে 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 আস্তে। স্যার স্যার হ্যাঁ, গরু কিনতে হবে না ছাগল? গরুই কিনবেন, সব মেডিসিনের মালিক, গরু তো কিনতেই হবে। গরু কিনতে হবে। হ্যাঁ মনিল স্যার দেখলাম ট্রাম্পের কিনে। হ্যাঁ, আমাদের লাইভে কিন্তু স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে, তাই না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকে আছে কিন্তু, অনেকে আবার ঢাকা শহর ছাড়া শুরু করছে, তাই না? হ্যাঁ, দেখলাম অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখলাম ব্যাগ তল্পি তল্পা সহ যাওয়া শুরু করছে। অনেক দেখি সাথে আবার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে। মানে কি যে আচ্ছা, ছেলেরা যে কতটা মানে কেয়ার নেয়, মানে অবাক কাণ্ড। ছেলেদের প্রতি মেয়েদের কৃতজ্ঞতা নেই আসলে। আমি আজকে দেখলাম যে অনেকের কি সুন্দর তার মানে থালা বাটি কম্বল সব গুছিয়ে দিতেছে, ব্যাগটাকে একদম গাড়িতে উঠেই দেয়, ট্রেনে সব। ছেলেরা আসলে হ্যাঁ একদম পারলে তো ওই যে ছেলে বাড়ি পর্যন্ত আগাই দিয়ে আসে। ছেলেরা কত কেয়ার নেয়। তবে এই ছেলে ভাবতেছে যে একদিন এই যে আমি কেয়ার নিচ্ছি, হয়তো সামনের বছর সে অন্য কারো হয়ে যাবে, অথচ শেষ আগাই দিয়ে আসি, তাই না? ছেলেরা তো এরকমই, মানে পরোপকারী, সবসময় অন্যের উপকার করে। সত্য না? বেকার ছেলেরা সবসময় অন্যের উপকারটাই করে সবসময়। হ্যাঁ, সত্য কথা না? আরে আমি অহরাও দেখলাম আজকে আমি গেলাম তো ওখানে, তাই দেখলাম যে অনেকেই দেখলাম যে ছেলেরা কত আদর করে, আবার একদম মানে পেয়ে ধরে নেয় একেবারে। মানে যাইতেছে এক সপ্তাহের জন্য বাড়িতে, আবার চিন্তা করছে যে শোনা আবার আরেকজন পাখি হয়ে যায় কিনা, কোরবানি ভিতরে আবার কোরবানও হয়ে যায় কিন্তু অনেকে। এই জন্য সুন্দর যাইতেছে, মানে রোমান্টিক মুড গুলা অসাধারণ আসলে। তো এরকম ছেলেরা আসলে অনেক ভালো, দায়িত্বশীল, তাই না? আমাদের ছেলেরাও অনেক দায়িত্বশীল। তো যাই হোক, মেয়েরা কখনো ছেলেদের ঠকাইতে যায় না। এইসব দায়িত্বশীল যদি থাকে, বেকার হলো ওর কাছে থেকে যাও, ওর কাছে কি করো, থেকে যাও। এই ছেলেটাই তোমার কি করবে, যত্ন নিবে, তাই তো? স্যার এই যে প্রীতি দেবনাথ বলছে স্যার ঈদের দাওয়াত দেন। আরে দাওয়াত সব এই স্যারের কাছে, হ্যাঁ, সবুজ স্যারের কাছে। এক দিলে দুই পাখি মারতে পারবা, কি জানো? তার বাড়ি হলো কুয়াকাটা। তা তুমি এক দিলে দুই পাখি না, কুয়াকাটা যাই সাগরও দেখতে পারবা, মানে এক দিলে দুই পাখি। তো এই জন্য সবুজ স্যারের সাথে সবাই যোগাযোগ করবা। হ্যাঁ, আর আমার বাড়িতে গেলে, আমার বাড়ি থেকে কুয়াকাটা আরো অনেক 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 দূর, ঠিক আছে? এই জন্য এই যে মানিক মন্ডল ছিল স্যার, ঠিক কথা বলছেন, বাস্তব কথা বলছি। আজকে তুমি যার এত কেয়ার নিচ্ছ, যাকে তুমি গাড়িতে ট্রেনে টিকিট কেটে দিচ্ছ, ট্রেনে উঠাই দিতেছো, সোনা ময়না জাদু বেবি সোনা বইলা পাঠাই দিতেছো, ট্রেনে টিকিটটা বলে কেটে দিতেছো, দেখবা সে আর তোমার হবে না কখনোই। সে তোমার কি হবে না। নেক্সট বছর দেখবা সে অন্য কারো হয়ে গেছে। এটা মেয়েদের দোষ না, এটা আপনার কপালেরও দোষ আছে। কারণ আপনি যদি এই ঠিক টাইম মতো যদি আপনি যদি চাকরিটা না নিতে পারেন, তাহলে সে অন্য কারো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কতদিন ওয়েট করবে? আর তুমি যদি রিলেশনে জড়াও, তাহলে দেখবা যে প্রতিদিনই মেয়েদের দেখতে আসে। হ্যাঁ, ওরা তোমার বলবি আমাকে না দেখতে আসছিল। ওদের বিয়ে হয় সপ্তাহে, কিন্তু একবার দুবার বিয়ে হয়েই যায় মেয়েদের। মাথা তোমার পেনিকে রাখে। তো এই পেনিকে রাখার উদ্যোগ এটা ভালো, কিন্তু একটা এই পজিটিভ সাইডটা তুমি পড়াশোনা করবা, তুমি পড়াশোনা করো। এই জন্য সবাইকে বলবো যে ভাই পড়াশোনা করো। তুমি আপন জনকে তুমি কি করো, তোমার গার্লফ্রেন্ডকে তুমি ট্রেনে উঠেই দাও, ওই পাড়ি পাঠাই দাও। তুমি টেনশন, তুমি ঢাকা শহরেই থাকো, তুমি জেলা বিভাগীয় শহরেই থাকো, তুমি পড়াশোনা করো। তুমি চিন্তা করবা যে এই 8 দিন যে বন্ধ থাকবে, এই 7 দিন 8 দিন 5 দিন, এই বন্ধটা তুমি কাজে লাগিয়ে তুমি পড়াশোনাটা গুছিয়ে ফেলো, একদম একদম গুছিয়ে ফেলো। দেখবা যে তোমার ভালো কিছু হবে। আর যদি তুমি যাও, তাহলে দেখবা যে ওই হাম্বা গরুর মতো হাম্বাই হয়ে যাবে, দেখবা সব ভুলে যাবা গ্রামে গেলে। কি লঞ্চে কতবার বই নিছো গ্রামে? আমি অনেকবার নিছি। সত্য কথা, আমি যখন ঈদ কোরবানি আসতো, আমি হল থেকে আমরা বন্ধুরা বলতাম, এই দোস্ত তুই কি বলবি? আর আমি জিকে, তুই কি নিছিস? কারণ ম্যাথ নেওয়া যাবে না, গ্রামে গেলে তো ম্যাথ করা হবে না, তা জিকেটাই নি। তা আমাদের পছন্দের সাবজেক্ট কিন্তু জিকেটা ছিল। জিকেটা সবাই আমরা ব্যাগের ভিতরে নিয়ে, ওরে ব্যাগে ওজন, তবে হাঁটতে হাঁটতে তো যাইতাম সদরঘাট, যে লঞ্চের পাশাদের উঠতাম, লঞ্চে বসে সুন্দর মতো লঞ্চের ডেকে বসে কি করতাম, ওই বই পড়তাম। এরপর বাড়ি যে একবার পড়ছি আর পড়ি না। তো এরকম বই নিবেন, আসবে। হ্যাঁ, এই জন্য বই নিয়ে যান, ওটা মনের একটা কি শান্তি আমাদের। তবে একটা টেনশন, আপনি যেখানেই থাকেন জব মেডিসিন তো আছে, তাই তো? এখান থেকে সরাসরি যেহেতু লাইভ সম্প্রচার হচ্ছে ক্লাস, আপনি রনে বনে জঙ্গলে যেখানেই থাকেন না কেন, আপনি আমাদের লাইভ ক্লাসটা দেখতেই পারবেন, এবং প্রয়োজনে রেকর্ড ক্লাসটাও দেখতে পাবেন, তাই তো? প্রীতি রায় বলছে স্যার আপনার ক্লাসটা আমার খুব ফেভারিট। দেখছেন, তোমার প্রতি মেয়েরা এমনি হ্যাঁ না, আমি কি ক্লাস দেবো এখন? ঠিক আছে, আমি তো ক্লাস দিব না, ঠিক আছে না না। এমনি মেয়েরা কি করবা, যখন সবুজ স্যারের ক্লাস টাস নিবি, তার উপরে একটু প্রশংসা করো, তাহলে দেখবা যে জাতিসংঘ কেন, ওর আরো কোনো সঙ্গ থাকলে ওটা ভরাই দিবি। সহজে হতো না? ছেলেদের কিন্তু সহজে, ছেলেরা মেয়েদের প্রচুর পরিমাণ প্রশংসা করে, বাট মেয়েরা সহজে ছেলেদের প্রশংসা করে না। কিন্তু একটু করেই দেখো না, দেখবা যে ছেলেরা কতটা আরো উল্টা তোমাদের কি করে, কেয়ার নেয়।
এজন্য কি করতে হবে, বেশি বেশি কমেন্ট করবা। গুড, সবাই বলছে সবাই গুড গুড গুড। স্যার সর্বোচ্চ শেয়ার করে বইটা তো পাবে, দেন না? আপনার ক্লাসে যদি বইটা না দিই তাহলে তো প্রবলেম, তাই না? বইটা কার কার আছে, বইটা কিন্তু পাবেন। হ্যাঁ, কিরে প্লাস বাংলা, হ্যাঁ সর্বোচ্চ শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই আর পাবি না, কারণ একবার যে পাইবে সে আর পাবে না, ঠিক আছে? না, একবার যে পাবে সে আর পাবে না বই, ঠিক আছে? তাহলে এইলো জিনিসটা কি, একবারই শুধু যে একবার পাবে। তো আজকে যে সর্বোচ্চ শেয়ারকারী কে থাকেন ক্লাস শেষে তার নামটা আমি বলে দিব। ওকে, ঋতু একটা, ইউনাইটেড কিংডম, সবুজ স্যার, তন্দ্রা তনু, ও নাকি ব্রাজিল। তুমি কি ব্রাজিল? তুমি কি এই কিন্তু রাজাকার আর্জেন্টিনা? হ্যাঁ, এই কিন্তু আর্জেন্টিনা না। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই স্যার। হ্যাঁ, শুরু করে দিই। ওকে, তো স্যারের ক্লাসটা শুরু করেন। আর জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভুয়া একটা টপিক, অর্থাৎ এটা বিশ্বের কোনো কাজ নাই জাতিসংঘের, আজাইরা কিন্তু চাকরি কি করা লাগে, পড়া লাগে, কিন্তু বাস্তবে এর কোনো কার্যকারিতা নাই। আছে বই, ওকে, শুরু করবো। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একবার। আর যারা যুক্ত আছেন বলেন সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যায় কিনা? ওকে, সবকিছু ক্লিয়ার। আশা করি শুরু করি নাকি? স্যার অনেকক্ষণ কথা বলে গেছে। আপনারা নতুন আছেন কেউ যে আমার ক্লাস করেন না এর আগে? আপনারা আমার দেখেন নাই? আমি আপনাদের দেখি নাই। আমার দেখেন নাই মানে আমি আপনাদের হিসাব বরাবর, ঠিক আছে না? চলেন শুরু করি। ওকে, তাহলে টপিক হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। এই সংস্থার সাথে আমরা সদর দপ্তর পড়ব, কাজ পড়ব, পূর্ণরূপ পড়ব, আরো অনেক কিছু। ওকে, প্রথমে আসেন। খাতা কলম আছে তো? ঠিক আছে, দেখেন দেখেন ক্লাস যেহেতু লাইভ হচ্ছে, আমাদের অনলাইনে অনেক বেশি স্টুডেন্ট আছে কানেক্টেড। বসেন, এখানেই বসেন। আচ্ছা, খেয়াল করেন, দেখেন টপিকের নাম হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। এর আগে জাতিসংঘ পড়ানো হয়েছে অলরেডি। এখন যদি কেউ এমন হন যে আপনি আজকে থেকে নতুন পড়াশোনা শুরু করছেন, বা হচ্ছে এই ব্যাচে নতুন আসছেন, তাহলে আপনার জন্য এটা 1 নম্বর লেকচার। আর মূলত এটা হচ্ছে 4 নম্বর লেকচার, বুঝতে পারছেন? এখন যদি এরকম হয় যে আপনি 2 নম্বর লেকচার থেকে শুরু করছেন, তাহলে আপনার এটা 2 নম্বর লেকচার। বা কেউ হচ্ছে এর আগের লেকচারটা করছে, এইটা করবে তার 2 নম্বর লেকচার, এরকম হইতে পারে। আবার আপনারা বললেন যে আপনারা নতুন আসছেন, কেবল এই ক্লাসে নতুন, তার মানে এটা হচ্ছে আপনাদের 1 নম্বর লেকচার। তাহলে আমরা যে আমাদের যে সিকোয়েন্স আছে, লেকচারের যেই কোর্স প্ল্যানটা আছে, সেই কোর্স প্ল্যান অনুযায়ী এটা হচ্ছে 4 নম্বর লেকচার। তো যদি আপনি নতুন হন তাহলে আপনার জন্য 1 নম্বর লেকচার। মানে আপনি বলতেই পারেন যে তাহলে আগের লেকচারগুলো কই গেল? আমাদের কোর্স প্ল্যানের সকল লেকচার শেষ হওয়ার পর আমরা আবার 1 নম্বর থেকে শুরু করব। মানে আপনার লেকচার শেষ হওয়ার, অর্থাৎ মিস করার কোনো সুযোগ নেই। তো দেখেন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, এর আগে আমাদের ক্লাস ছিল জাতিসংঘ নিয়ে। জাতিসংঘ না পইরা এই জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আমরা কখনো পড়াইতে আসি নাই। এটা অলরেডি হয়েছে, জাতিসংঘ নিয়ে ক্লাস অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে জাতিসংঘের, বলেন সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, এটা ঠিক। আগেরটা করলে ভালো হইতো, এখন এইটা আগেরটা করেন না দেখে যে এইটা করবেন না, এটা তো হইতে পারেন। জাতিসংঘ শোনেন, যা হইছে না হইছে এটাগুলো পাবেন, যেগুলো হয় না এগুলো পাবেন। এখন এইটা করেন, ধরে না এটা প্রথম ক্লাস। আর জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, আসে শুরু করি। দেখেন, জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় সংস্থা, তাই না? আমরা বলি মাদার অফ অল অর্গানাইজেশন, সকল সংস্থার মা কারে বলি? জাতিসংঘ। বিসিএস রে বলি না মাদার অফ অল এক্সামস বলি না, সকল পরীক্ষার মা বলি বিসিএস রে। বলা হয় কেউ যদি বিসিএস এর প্রিপারেশন নেয়, আলটিমেটলি বাংলাদেশের মোটামুটি সকল চাকরির প্রিপারেশন তার হয়, এরকম আমরা বলি। জাতিসংঘ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংস্থা। এই জাতিসংঘ থেকে আরো অনেক সংস্থা সৃষ্টি হয়েছে। এবং দেখেন, এই জাতিসংঘের সংক্ষেপে আমরা কি বলি? ইউএন বলি না, ইউনাইটেড নেশনস বলি। এই জাতিসংঘ থেকে আরো অনেক পরিমাণে সংস্থা সৃষ্টি হয়েছে, যেগুলোর ম্যাক্সিমামের শুরুতে ইউএন কথাটা আছে। ধরেন ইউএনইপি আছে না, জাতিসংঘের একটা সংস্থা। ধরেন হচ্ছে ইউএনএইচসিআর আছে কিনা বলেন? আছে। ধরেন ইউএনএইচআরসি, এরকম অনেক সংস্থা আছে। ধরেন ইউনেস্কো, এগুলো আমাদের পরিচিত।
আবার ধরেন ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে, আছে না? হ্যাঁ, ওটা আলাদা ব্যাংক। দেখেন তাহলে জাতিসংঘ থেকে যে সকল সংস্থার সৃষ্টি হয়েছে এই সকল সংস্থার ম্যাক্সিমামের শুরুতে ইউএন কথাটা আছে। এখন জাতিসংঘ হওয়ার আগেও আরেকটা সংস্থা ছিল, জাতিপুঞ্জ ছিল না? জাতিপুঞ্জ তো বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু জাতিপুঞ্জের কিছু সংস্থা থাইকে গেছে, যেমন ধরেন হচ্ছে আইএলও ছিল না, বলেন আইএলও, ফাও, এই ধরনের কিছু সংস্থা আগ থেকেই ছিল। এগুলো শুরুতে কিন্তু ইউএন নাই, কিন্তু এরপরেও এগুলো জাতিসংঘের সংস্থা। মানে আমি যদি এক সেন্টেন্সে সামারাইজ করি, জাতিসংঘ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংস্থা। এই জাতিসংঘ থেকে যেসব সংস্থা বা কর্মসূচি সৃষ্টি হয়েছে তার শুরুতে সাধারণত ইউএন কথাটা থাকে। ইউএন থাকলে 100% আপনি ধরে নেবেন কার সংস্থা? জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। ইউএন না থাকলেও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হইতে পারে। তার প্রমাণ কি আইএলও, ফাও, আরো অনেক সংস্থা আছে। তাহলে আজকে আমরা কি পড়বো বলেন তো, জাতিসংঘকে নাকি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা? জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বলা হয়। জাতিসংঘের বর্তমানে বিশেষায়িত সংস্থা আছে 15টা। কয়টা? এই সেন্টেন্সটা শুধু লেখেন, বর্তমানে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে 15টা, এইটুকু একটু লেখেন। বর্তমানে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে কয়টা? 15টা। লিখছেন? আচ্ছা লিখেন। বর্তমানে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে কয়টা? 15টি। এই 15টা সংস্থা এছাড়া অনেক কর্মসূচি আছে, ফান্ড আছে, তহবিল আছে, কার্যক্রম আছে। বাদ দেন, আপনি সব ভুলে যান, সব ভুলে যান, এখন যা বলছি সব ভুলে যান, ঠিক আছে? আমরা আজকের লেকচারে ফোকাস করব যেই সংস্থাগুলো আছে জাতিসংঘের, বা জাতিসংঘের বাইরেও কিছু সংস্থা আছে। আমাদের টার্গেট থাকবে আমরা সদর দপ্তর বের করব। কি বের করব? সদর দপ্তর। প্রচুর পরিমাণে আসে না বলেন? সদর দপ্তর আছে। এই সদর দপ্তর ডিফিকাল্ট মনে হয়, অনেক বেশি ডিফিকাল্ট। ধরেন ইউনেস্কোর সদর দপ্তর কই, বা ইউএনইপি এর সদর দপ্তর কই, এরকম আসে না পরীক্ষায়? বিভিন্ন পরীক্ষা আসে। কারণ আমরা সদর দপ্তর পারি না, এটা অনেকগুলো কারণ আছে। কারণ পৃথিবীতে বহুত সংস্থা আছে, সব সংস্থার সদর দপ্তর কি আপনি পারবেন? পারবেন না। আমরা আজকে ধরে নেন 5টা শহর শিখবো। কয়টা? এই 5টা শহরে যেসব সংস্থার সদর দপ্তর আছে, এই 5টা শহর যদি আপনি শিখতে পারেন, 5টা শহর, তাইলে পরীক্ষায় আসে এরকম 80 থেকে 90% সদর দপ্তর আপনি পারবেন। 80 থেকে কয় পার্সেন্ট? পরীক্ষা আসে এরকম ইম্পর্টেন্ট 80 থেকে 90% সদর দপ্তর আপনি পারবেন যদি আপনার 5টা শহর পড়ি। 5টা শহরের সাথে 5টা শহর পড়াইতে গিয়ে কিছু ব্যতিক্রম পড়াবো। আবার আমরা পড়াবো যাদের সদর দপ্তর নাই, আবার যাদের সদর দপ্তর বাংলাদেশে, মানে এইগুলোর সাথে জড়িত। অর্থাৎ পুরো লেকচারে যদি আপনি করেন, ইনশাল্লাহ আপনার সদর দপ্তর নিয়ে আর কোনো ক্লাস থাকবে না, ঠিক আছে? তাহলে আপনি টার্গেট নেন যে আমরা 5টা শহর শিখবো। কয়টা শহর? এই 5টা শহর থেকে 5টা শহর যেসব সংস্থা আছে, এসব সংস্থার সদর দপ্তর ধরে নেন আপনি পারবেন। তাহলে আপনি টার্গেট, বড় টার্গেটে ছোট ছোট অংশে ভাগ করেন। দেখবেন যে বড় বড় বই পড়া যায় না, ডিফিকাল্ট অনেক, এরকম হয় না? কিন্তু ছোট বই আমরা পড়তে পারি। তো আমি হচ্ছে বিসিএস এ যখন প্রিপারেশন নেই, একটা বই ছিল অনেক মোটা, ওই যে ইংলিশ সাহিত্যের, ওইটা না পড়া, বইয়ের নাম বলতে চাই না, ছোট একটা বই আছে, ডক্টর মফিজুর রহমান স্যার, ওনার অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, 60 টাকা দাম। তো চিন্তা করছি তাহলে লিটারেচার প্রিপারেশনটা ওইখান থেকে শুরু করি। 60 টাকার বইটায় পৃষ্ঠা আছে মানে 120টা না 121টা। ওইটা আমি টার্গেট করছি যে 1-1.5 মাসে ওইটা শেষ করব। ওইটা শেষ করার পর দেখি লিটারেচার হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? এরপর বড় বই নিছি। তো ব্যাপারটা হচ্ছে দেখেন, ওই বড় বইটা আপনি পড়বেন, বাট বড় বইটার ছোট ছোট অংশ কইরান, মানে বড় টার্গেটটার ছোট ছোট করে নিলে দেখবেন সহজ লাগে। তো ধরে নেন অনেক হাজার হাজার সংস্থা, কথার কথা শত শত সংস্থা আছে, এর মধ্যে আপনি 5টা শহর হিসাব করেন যে এই 5টা শহরে যেই সব আন্তর্জাতিক সংস্থা আছে এইগুলো সদর দপ্তর আমি জানি, ঠিক আছে? আসেন তাইলে হেডিংটা করেন, লেখেন জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা। বিভিন্ন বিশেষায়িত সংস্থা, সংস্থার সদর দপ্তর। সদর দপ্তর মনে রাখার কৌশল, কারণ আপনি বিভিন্নভাবে এগুলো জানতে পারেন আগ থেকে। যদি আপনি আগ থেকে জানেন আগের মতো, তাহলে আগের মতোই আপনি জানেন, আগের টেকনিকই ইউজ করেন। আর যদি মনে করেন আপনি একদম বিগিনার, আপনি জানেন না, তাইলে এইভাবে পড়েন। তাহলে আমরা বলছি কয়টা শহর? 5টা।
5টা শহর টার্গেট নেন। প্রথম শহর লিখেন জেনেভা। বলেন তো শহরটা কোন দেশের? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের একটা রাজধানী আছে, সেই রাজধানীটার নাম কি? না, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সুইজারল্যান্ড। আচ্ছা, এখানে অনেকে ভুল করে, দেখেন তো সুইজারল্যান্ডের রাজধানী আসলে কি? জেনেভা? সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? বার্ন। জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের উল্লেখযোগ্য একটা শহর, এটা সম্মেলনের শহর বলা হয়। এরকম আরো কিছু আছে। নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম, কিন্তু অনেকেই মনে করে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? হেগ। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি বলেন তো? ক্যানবেরা, কিন্তু অনেকেই কি মনে করে? সিডনি। আবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? আবু ধাবি, কিন্তু অনেকেই মনে করে দুবাই। বুঝতে পারছেন? এরকম কিন্তু ব্যাপার আছে। ওকে, অডিবল। জেনেভা সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডে কোন কোন সংস্থার সদর দপ্তর আছে? সুইজারল্যান্ডের জেনেভা শহরটাই লিখবেন। একদম ছোটবেলায় আমি শিখে আসছি, যেরকম আমরা যখন কোনো সংস্থা পড়ি, ধরেন WHO, আমরা কিন্তু এটা WHO নামেই চিনি, এটার নাম আমরা WHO নামে চিনি। আবার যখন আপনার বলা হয় যে ফুল ইলাবোরেশন বলেন, তখন আপনি বলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সবচেয়ে ভালো উদাহরণ হইতে পারে ইউনেস্কো। এই যে ইউনেস্কোটাকে আমরা কি বলি বলেন তো? কি নামে ডাকি? ইউনেস্কো নামেই তো ডাকি। আপনি কয়জনে পারবে বলেন তো ফুল ইলাবোরেশনটা? কয়জনে পারবে? অনেকেই পারবে না। পারবে বলেন? অনেক বড় ফুল মিনিং, অনেকেই চাইলে পারবে না। কিন্তু এটা আমরা কি নামে চিনি বলেন? ইউনেস্কো নামে চিনি। যদি আপনারা বলা হয় জাতিসংঘের এই যে এডুকেশন, সায়েন্টিফিক, কালচারাল অর্গানাইজেশন, এই এত কথাগুলো যদি বলা হয়, তাহলে আপনি গোলাইয়ে ফেলতে পারেন। মনে করেন এটা আবার কি? এটা না বললে যদি আপনারা বলা যে ইউনেস্কো কি, তাহলে বুঝবেন সহজে। ঠিক আছে না? তাহলে দেখেন, আমরা যেই নামে চিনি, নামগুলো আসলে সংক্ষিপ্ত নাম। বুঝতে পারছেন? নামগুলো আসলে সংক্ষিপ্ত নাম। তাহলে সংক্ষিপ্ত নাম হিসেবেই আমরা হিসাব করব। লিখবেন যেসব দেশের, যেসব সংস্থার নাম ডব্লিউ দিয়ে শুরু। কি দিয়ে বলেন? ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। কি দিয়ে? ও দিয়ে শেষ। সেগুলোর 100% সদর, একদম 100%, সেগুলোর 100% সদর দপ্তরই কোথায়? 100% সদর দপ্তরই জেনেভায়। হ্যাঁ, 100% সদর দপ্তরই জেনেভায়। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। শুরুতে ডব্লিউ থাকবে, শেষে ও থাকবে। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ হয়, তাহলে তার সদর দপ্তর কোথায় হবে? জেনেভায় হবে। যদি ডব্লিউ দিয়ে শুরু হয়, ও দিয়া, সদর দপ্তর কোথায় হবে? জেনেভায় হবেই। যেমন কি বহু উদাহরণ আছে। আমরা একটু আগে WHO লিখছিলাম, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে না? শুরুতে কি আছে? ডব্লিউ, শেষে ও, সদর দপ্তর কই? জেনেভায়। বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন, শুরুতে কি আছে? ডব্লিউ, শেষে কি আছে বলেন তো? ও। তাহলে সদর দপ্তর কোথায়? জেনেভায়। এরপর দেখেন WTO অল ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, শুরুতে কি আছে? ডব্লিউ, শেষে আছে কি? ও। তাহলে সদর দপ্তর কই? আচ্ছা। উইপো নাম শুনছেন? অল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। উইপো অল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে। সদর দপ্তর কই? তাহলে ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর কোথায়? জেনেভায়। এখন এই যে একটা সংস্থা দেখেন, উইপো অল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এই সংস্থাটার কাজ কি জানেন? বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয়। বাংলাদেশে জিআই পণ্য আছে কয়টা? 64টা। 62টা নিবন্ধন প্রাপ্ত লাভ ছিল, তাই না? তাহলে এই যে দেখেন, প্রথম জিআই পণ্য, আপনি এই 64 মনে রেখে লাভ নাই। 64 মনে রাখবেন বা 62 মনে রাখবেন কখন? মানে পরীক্ষার আগে আপনি একবার দেখে দেবেন। এইগুলো তো চেঞ্জ হয়, কিছুদিন পর পর চেঞ্জ হয়। কিন্তু আপনার বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটা বলেন তো? দ্বিতীয় কি? ইলিশ। তাহলে এইগুলো মনে রাখেন। জামদানি 2016 সালে জিআই পণ্যের মর্যাদা পেয়ে স্বীকৃতি পেয়েছে, ইলিশ 2017 সালে। এগুলো মনে রাখেন। তাহলে এই স্বীকৃতিগুলো কে দেয়? উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। দেখেন, এটা নিয়ে আমরা একটু লিখি। এই সংস্থাটি বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয়। বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয়। জিআই পণ্যের স্বীকৃতি দেয়। তাহলে বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন সংস্থা? উইপো। তার সদর দপ্তর কই? জেনেভা, সুইজারল্যান্ড।
মৃত্তিকা মির্জা, শফিক তুহিন, রাজীব হোসেন, নিপু শেখ। দেখেন আমরা কিন্তু এখানে ফুল মিনিং বলতেছি না, আমাদের মূল টার্গেট হচ্ছে সদর দপ্তর শিখানো। মানে সেখানেও তো একটা আছে, ক্রাইটেরিয়া আছে। আপনারা যদি সব প্যাস মারি তাহলে আপনি নিজেই ওই প্যাসের মধ্যে ঢুকে যাবেন। আর আপনারা একটু কি করতেছি, মানে শুধু সদর দপ্তর কেন্দ্রিক আলোচনা। এখন কি আলোচনা বলেন তো? শুধু সদর দপ্তর। ওকে, তাইলে গেল। পরে জেনেভা নিয়ে আরেকটা রুলস, যেসব সংস্থার নামের শুরুতে যেসব সংস্থার নামের শুরুতে যেসব সংস্থার নামের শুরুতে আই, শুরুতে কি আছে? শুরুতে আই, শেষে ও বা ইউ আছে। শেষে কি আছে? শেষে ও বা ইউ আছে। ও বা ইউ, শুরুতে আই শেষে বা ও বা ইউ আছে, সেগুলোর অধিকাংশ, সেগুলোর কি বলেন তো? সেগুলোর অধিকাংশ। আগেরটা কি বলছিলাম? 100%, এখন বলতেছি ম্যাক্সিমাম, অধিকাংশ। সেগুলোর অধিকাংশ সদর দপ্তর কোথায়? সেগুলোর অধিকাংশ সদর দপ্তর জেনেভায়। যেমন কি হইতে পারে? যেমন হচ্ছে আইএলও। আইএলও শুরুতে কি আছে? আই আছে, শেষে ও বা আছে। আইএলও। আইটিইউ, আইপিইউ, ঠিক আছে। আইএলও শুরুতে আই আছে, শেষে কি আছে? ও আছে। তাহলে শুরুতে আই শেষে ও বা ইউ থাকলে সদর দপ্তর কই? জেনেভা। আই আছে, শেষে কি আছে? ইউ আছে। তাহলে শুরুতে আই শেষে ও বা ইউ, সদর দপ্তর কই? শুরুতে আই শেষে ইউ, সদর দপ্তর কই? জেনেভা। এইগুলো কি? এগুলো কি আসলে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। এগুলো সদর দপ্তর কোথায়? তাহলে শুরুতে আই শেষে ও বা ইউ থাকলে কই? সব কি জেনেভায় বলেন? অধিকাংশ। তাহলে ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলোর দিকে বেশি খেয়াল রাখবেন। ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম কি আছে বলেন? কৃষি সম্মেলন, যেমন হচ্ছে আইএলও, এটা সদর মানে সম্মেলনটা কোথায় হয়? বুঝিনি আপনার কথাটা। আইএলও সংস্থার যে সম্মেলন হয়, বার্ষিক সম্মেলন, সম্মেলন হয় সদর দপ্তরে বৈশা। হ্যাঁ, আপনি জাতিসংঘের সম্মেলন কোথায় হয়? জাতিসংঘের সদর দপ্তরে। কোথায়? নিউ ইয়র্কে। তাহলে প্রত্যেকটাই তো সম্মেলনের স্থান কই? সদর দপ্তর তার। বুঝতে পারছেন? আর যাদের সদর দপ্তর নাই সেগুলো বিভিন্ন দেশে হয়। ধরেন ব্রিক্স এর সদর দপ্তর আছে না? বিভিন্ন সম্মেলন বিভিন্ন দেশে হয়। কপ সম্মেলন, এগুলোর কোনো কি নাই, এগুলো সদর দপ্তর নেই, এই জন্য বিভিন্ন দেশে হয়। কিন্তু যার সদর দপ্তর আছে তার সদর দপ্তরে বসেই তো সম্মেলন হবে। যার বাড়ি আছে তার বাড়িতে বসেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আইএমও এই একটা, এটার সদর দপ্তর হচ্ছে কোথায়? লন্ডন, যুক্তরাজ্য। আর একটা দেখেন, ইকাও। ইকাও, ইকাও বলেন শুরুতে কি আছে? আই, শেষে কি আছে? ও। তাহলে আমরা বলছি শুরুতে আই শেষে ও থাকলে সাধারণত কোথায় হয়? সাধারণত জেনেভা হয়। কিন্তু এটা ব্যতিক্রমী, এই দুইটা ব্যতিক্রমী। ইকাও এটা হচ্ছে মন্ট্রিল, কানাডা একটা শহর। মন্ট্রিল, মন্ট্রিল কানাডা। শোনো, এগুলো ফুল মিনিং যদি আমি বলিও আপনি লিখতে পারবেন না, কারণ আমাদের তো অনেক আলোচনার বিষয় আছে। আমরা শুধু ফোকাস করতেছি কিসের উপরে? হ্যাঁ, সেটাই, এইটাই সবচেয়ে ভালো হয়। ধরেন আমি লিখে দিলাম এক্সাম্পল হিসেবে যেগুলো, এগুলো যদি আপনি বাসায় বসে লেখেন ফুল মিনিং গুলা, তাহলে হচ্ছে আরো আপনার স্কিল ডেভেলপ হবে। এখানে আইএম হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ইকে হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, বাংলাদেশে এরকম একটা অর্গানাইজেশন আছে, আমরা বলি বেবি চক, বেবি চক, বা ইংলিশে বলি ক্যাব, ক্যাব, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। ক্যাব বলি না, বেবি চক। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন সময় সার্কুলার হয়, দেখেন না? তাহলে এরকম আন্তর্জাতিক যেই বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষটা আছে সেটার নাম হচ্ছে ইকাও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। সদর দপ্তর কই? মন্ট্রিল কানাডা। আমরা কি বলছি? আমাদের রুলসটা বলছি শুরুতে যদি আই থাকে, শেষে যদি ও বা ইউ থাকে, তার ম্যাক্সিমাম কোথায় হবে? কিন্তু কিছু ব্যতিক্রম আছে, একটু মনে রাখবেন। দেখেন এইগুলো তো কোনো একদম ফিক্সড কোনো পলিসি সেরকম তো না, এগুলো তো আপনাদের জাস্ট একটু সহজ করে দেয়া। এর মধ্যে অনেক সময় ব্যতিক্রম আইসা পড়বে, অনেক সময় ইললজিক্যাল মনে হইতে পারে। উদ্দেশ্যটা কি বলেন?
একটু সহজ করে দেয়া। এটা তো আর কোনো না যে বাণী কোনো চিরন্তন কোনো ঘটনা, সেরকম তো আর না, জাস্ট একটু সহজ করে দেয়া, টেকনিক দেয়া, আর কিছু না। হ্যাঁ, মানে পরীক্ষা আসার মতো। আপনি তো সব করতে পারবেন না ভাই, পারবেন? বহুত সংস্থা আছে, পারবেন বলেন? অনেক উখাদ্য অখাদ্য কুখাদ্য আছে না, সেগুলো আমাদের পড়ে লাভ নাই। যেগুলো পরীক্ষা আসে সেগুলোর উপর আমরা করতেছি, ফোকাস করতেছি। মনে রাখেন, আপনি যদি সব পড়তে চান, আপনি যদি সব বই উল্টাই ফেলতে চান, তাহলে নিজেই উল্টাইয়া চিত্রেই থাকবেন, নিজেই উল্টাই চিত্রেই থাকবেন। আচ্ছা ভাইয়া, যেমন হচ্ছে ফাও দিছিলেন না, ওটা কুইবেক সম্মেলন হয়েছিল। আমি অ্যাকচুয়ালি এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আইএলও এর এই সম্মেলনটা। আচ্ছা ঠিক আছে, আসেন এটা পরে বলি আপনাকে। আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি। লিখেন কোনটা রুলস গেল, দুইটা, পরেরটা লিখেন 3, এবং এটাই লাস্ট। লিখবেন জাতিসংঘের 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 যেসব সংস্থার বানানে, যেসব সংস্থার বানানে। শোনেন, আমরা কিন্তু একদম আলোচনা করতেছি, আবারও বলি, একটু মাথায় রাখেন, আমরা একদম ফুললি আলোচনা করতেছি সদর দপ্তর নিয়ে, ঠিক আছে? এইটা জানার ক্ষেত্রে যদি আপনি কাজ বোঝেন, বুঝবেন তো কাজ, কিছু কাজও বুঝবেন। এটার যদি পড়তে যান তখন কিছু ফুল মিনিং এর মাধ্যমে কাজও বুঝবেন। এটা আপনার এক্সট্রা বোনাস, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সদর দপ্তর বের করা, বুঝতে পারছেন? এই জন্য আমি ওই আলোচনা করতে চাচ্ছি না আপাতত। জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর আছে, বানানে কি আছে? আর আছে। সেগুলো সদর দপ্তর কই? সেগুলো সদর দপ্তর জেনেভায়। এমন কি আছে? দুইটা উল্লেখযোগ্য সংস্থা আছে। যেমন কি? যেমন হচ্ছে দেখেন, মনে হয় যেন এক মায়ের পেটের দুই ভাই বোন, এরকম মনে হয়, দুই ভাই যমজ মনে হয়। যে ইউএনএইচসিআর, অনেকে তো মনে করে যে এই দুইটা সংস্থা এক, ইউএনএইচসিআর ইউএনএইচআরসি। দেখেন তো পার্থক্যটা কই? দেখেন পার্থক্যটা কই? এখানে কিন্তু মারাত্মক একটা পার্থক্য। হ্যাঁ, খেয়াল করছেন? এটা কিন্তু অনেকে মনে করে এটা কিন্তু একই সংস্থা। মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন অনেক সময় মনে করে কি একই সংস্থা। এবং ওই দিন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি যখন গোয়েন্দা সংস্থা পড়াইতে গেছি তখন বলছি MI5 MI6 এইগুলো কোন দেশের গোয়েন্দা সংস্থা? শোনেন, এখন এইটা হয়েছে কি জানেন? এটা বিভিন্ন বইতে কিভাবে লেখা, শোনেন, লেখা হচ্ছে এভাবেই, এবং অনেক বইতে ডাইরেক্ট এইভাবে লিখছে। কিভাবে লিখছি বলেন তো? একসাথে লাগাই দিছি। আচ্ছা, সাধারণত এটা 1 না, এটা কি বলেন তো? আই। এখন এটা এইভাবে আছে, MI5 MI6। এইখানে অনেকে এটার কি পড়ছে বলেন তো? M15 M16 M15 M16। যখন আমি পড়াইতে গেছি যে MI5 MI6, মানে অনেকে বলছে স্যার এটা তো M15 M16, বুঝতে পারছেন? মানে এমন ভাবে লেখা ছিল। তাহলে আমাদের অবচেতন মাইন্ড, এটা মন কিন্তু এটা বোঝে না। আমি যে এখন জিজ্ঞেস করি অনেকে যে রেস্টুরেন্ট বানান, বলেন অনেকেই পারবেন না, বিশ্বাস করেন অনেকেই পারবেন না রেস্টুরেন্ট বানান। বলেন তো রেস্টুরেন্ট বানান কি? আর ই, কিন্তু অনেকেই পারি না আমরা, অথচ আমরা সারা জীবন রেস্টুরেন্টে খাই। মানে এটা আমি এই জন্য বলতেছি, আপনাকে আবার আন্ডার এস্টিমেট করার জন্য না। ব্যাপারটা এরকম যে আমাদের অবচেতন মন এটা কখনো ভাবে না যে এইখানে আমাদের ঝামেলা আছে, বুঝতে পারছেন? গ্যারান্টি বানান কিন্তু কঠিন, অথচ আমরা সবসময় ইউজ করি। গ্যারান্টি বানানো কিন্তু কঠিন, এমার্জেন্সি গ্যারান্টি সে সহজ, বুঝতে পারছেন? তাহলে আমাদের দেখি সবসময়, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা অনেক সময় ভাবে না যে এটা এরকম হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এইখানে দেখেন, ইউএনএইচসিআর আর ইউএনএইচআরসি দুইটাই খুব গুরুত্বপূর্ণ ঘটনা, দুইটা গুরুত্বপূর্ণ সংস্থা। তাহলে আমরা জানি যেখানেই আমরা ইউএন পাবো, ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, ঠিক আছে না? ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, মানে শরণার্থী নিয়ে কাজ করে। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন, দেখছেন? এটা হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করে। তাহলে আমরা একটু এখানে লিখে দিই, কারণ এটি অনেক ঝামেলা হয়। এটি জাতিসংঘের, ইউএন যেহেতু আছে তার মানে জাতিসংঘের, এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। শরণার্থী বিষয়ক সংস্থা, শরণার্থী বিষয়ক সংস্থা। এখন যেহেতু শরণার্থী আলোচনা আছে, এই সংস্থাটা ইম্পর্টেন্ট। এটা কি বলেন? এটি জাতিসংঘের
মানবাধিকার বিষয়ক সংস্থা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা, মানবাধিকার বিষয়ক সংস্থা। আচ্ছা, আমাদের রুলসটা কি বলেন? আমরা রুলসটাই কি বলছি? জাতিসংঘের সংগঠনের বানানে যদি কি থাকে? আচ্ছা ভাই, তাহলে না আর থাকে। জাতিসংঘের সংগঠন মানে তো শুরুতে ইউএন আছে, স্বাভাবিক বেশিরভাগ সংস্থায়, ঠিক আছে না ভাই? ইউএন আছে, তার মানে নিঃসন্দেহে এটা জাতিসংঘের সংস্থা। এটা কি আপনি বুঝছেন না? বানানে কি আছে? আর আছে। এটা নিঃসন্দেহে জাতিসংঘ সংস্থা। বানানে কি আছে? তাহলে জেনেভা। আমাদের জেনেভা শেষ। খুব বেশি করবো না এখানে, খুব বেশি প্যাচ লাগানোর দরকার নেই, আপনি আস্তে আস্তে শিখেন। তাহলে আমরা বলছি 5টা শহর শিখবে, প্রথম শহর শেষ। প্রথম শহরটা আমরা কি পড়েছি? জেনেভা। আচ্ছা, জেনেভায় সেই সংগঠনের সদর দপ্তর হইতে পারে যা যেসব সংগঠনের নাম ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, সেগুলোর 100% জেনেভায় হবেই। আবার যেসব সংগঠনের নাম আই দিয়ে শুরু হয়েছে, ও বা ইউ দিয়ে শেষ হয়েছে, সেগুলোর ম্যাক্সিমাম, ঠিক আছে না? ওকে। আবার জাতিসংঘভুক্ত সংগঠনের বানানে যদি আর থাকে, সেগুলো সদর দপ্তর জেনেভায়। শেষ, জেনেভা শেষ। পারবেন না ইনশাল্লাহ? ওকে, আসেন পরের শহরটা আসেন, পরেরটা আসেন। রোম কোন দেশ বলেন তো? ইতালি। ইতালির রোম। দেখবেন জাতিসংঘের যেসব সংস্থা, খাদ্য বা কৃষি, জাতিসংঘের যেসব সংস্থা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, সেগুলোর সদর দপ্তর কই? সেগুলোর সদর দপ্তর রোমে। খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, সেগুলোর সদর দপ্তর হচ্ছে রোমে। যেমন কি, আগে আমরা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ফাও। এই ফাও এটা আমরা সবাই জানি, কারণ আমরা সবাই ফাও খাইতে পছন্দ করি, বুঝলেন? আমরা অনেকেই ফাও খাই, এই জন্য ফাও আমাদের মনে থাকে। ফাও, অল ফুড প্রোগ্রাম। ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। দেখেন এই সংস্থাগুলো কি নিয়ে কাজ করে? খাদ্য অথবা কৃষি। হইতে পারে খাদ্য কৃষি দুইটাই, হইতে পারে না? হইতে পারে। এখন ভাই বুঝবেন কি? আমরা দেখেন তো আগের রুলস গুলোর সাথে এই রুলসটার পার্থক্যটা কি? জেনেভায় যে আমরা রুলস দিছিলাম, সেখানে কিন্তু আমরা কোনোটাই বলি নাই যে কি নিয়ে কাজ করে। বলছি? বলেন, বলি না। আমরা বলছি কি দিয়ে শুরু, কি দিয়ে শেষ, বানানে এইটা থাকলে এইটা, এরকম বলছি না? আর এখানে কি বলছি? কাজ করে, কাজ। আগেরটাই বলছি চেহারা দেখে বুঝবেন, চেহারা। যে ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ জেনেভা। আই দিয়ে শুরু হয়েছে, ও বা ইউ দিয়ে শেষ জেনেভা। ইউএন যুক্ত বানানোর মধ্যে যদি আর থাকে, তাহলে জেনেভা। কিন্তু এইটা আমরা কি বলছি বলেন তো? কি দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু বলি নাই। তাহলে আপনাকে কাজ বুঝতে হবে। এইখানে একটা টুইস্ট দেখেন। এখন কাজ কিভাবে বুঝবেন বলেন? কাজ কেমন বুঝবেন? যে এটা খাদ্য নিয়েই কাজ করে বা কৃষি নিয়েই কাজ করে, সেটা কিভাবে বুঝবেন? না, এ অথবা এফ দেখে আপনি দিতে পারবেন না। যদি এফ দেখে দেন, তাহলে আপনারা এফ এর নিয়ে অনেকগুলো দেখাই। ইউএনএফপিএ, এটা জেনেভা না, ইসে না, কিসে না, রোমে না। ইউনিসেফ, বলেন তো বানানে এফ আছে না? আছে? এটা বানানে এফ আছে? এটা বানানে এফ আছে? ইউনিফেম, বলেন এগুলো বানানে এফ আছে? আপনি এফ দেখে কোথায় দিতে পারবেন না ভাই? রোমে দেওয়া যাবে না। আপনার এই 3টা দিয়েছে, এইরকম আরো 10টা দেখাইতে পারবো, ঠিক আছে? এগুলো বানানো এফ আছে। কিন্তু এফ দিয়ে যদি এমন যদি সহজ হইতো যে এফ থাকলে আপনি রোমে মাইরে দিবেন, তাহলে আমি এত ঘুরে ফিরে এত কথা বলতাম না। তাহলে বলতাম যে এফ দেখবেন আর মাইরে দিবেন একদম বরাবর। কোন বরাবর? রোম বরাবর। বুঝেন নি? এটা তো পারবেন না। এবার শুনেন তাহলে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে কিনা এটা বুঝতে হলে আপনার ফুল মিনিং বুঝতে হবে। আমি ফুল মিনিং বলি, আপনি বলেন কি নিয়ে কাজ করে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বলেন কি নিয়ে কাজ করে? খাদ্য কৃষি দুইটাই, বুঝতে পারছেন? ফুড অ্যান্ড এগ্রিকালচার, তাহলে খাদ্য কৃষি দুইটাই। অল ফুড প্রোগ্রাম, বলেন কি নিয়ে কাজ করে? খাদ্য নিয়ে কাজ করে। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, বলেন কি নিয়ে কাজ করে? ইন্টারন্যাশনাল ফান্ড কিসের জন্য? ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, কৃষি উন্নয়নের জন্য। তার মানে কৃষি নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? এখন আগেই বলছি যে ফুল মিনিং জানতে হবে। ফুল মিনিং যদি জানেন, তাহলে তো কাজও জানবেন। তাহলে দেখেন অনেক লাভ আপনার। আপনি এক্সাম্পল গুলো ফুল মিনিং বের করবেন,
ফুল মিনিং জানা মানে কি? কাজ জানা। এখন তাহলে এইগুলো সদর দপ্তর রোমে, কারণ এগুলো খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে। এখন কথার কথা, এটা যদি বাংলায় আসে, ধরেন ইংরেজিতে আসলো না, ইফাদ আসলো না, আসলো কি? আসলো হচ্ছে, অথবা ধরেন এইটা আমাদের সবচেয়ে পরিচিত, বা এটা জাতিসংঘের না, আসলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কই? বাংলায় লেখা আসলো, বাংলায়। তাহলে তো ডাইরেক্ট বাংলায় তো লেখা আছে খাদ্য কৃষি, তাহলে আপনার টেনশনটা কই? ঠিক আছে না? আচ্ছা, যদি আসে অল ফুড প্রোগ্রাম, বাংলায় যদি আসে বিশ্ব খাদ্য কর্মসূচি সদর দপ্তর কই? তাই তো লেখাই আছে খাদ্য। ঠিক আছে না? তাহলে তো আরো সুবিধা। আর যদি ইংলিশে আসে তাইলেও আপনাকে বুঝতে হবে, আপনি প্র্যাকটিস করবেন ইংরেজিতে ওইভাবে ফুল মিনিং জানি। যদি বাংলা আসে তাহলে তো আপনার ভালো ভাই। হ্যাঁ, ফুল মিনিং তো আসবি। এই তো বলছি, মানে এইটা পড়াইতে গিয়ে আপনার বাড়ির কাজ যেগুলো করবেন, যে আপনি ফুল মিনিং গুলো জানতেন, তাহলে অনেক অনেক কিছু জানতে পারবেন একসাথে। ফুল মিনিং জানা মানে হচ্ছে কাজ জানা। এই সংস্থাটার সাথে আমরা পরিচিত। ছোটবেলায় প্রাইমারিতে প্রাইমারি স্কুলে বিস্কিট দিত না? খাইছেন আপনারা? আচ্ছা, ওটার সাথে পরিচিত নাই, তাই ঠিক আছে, চালু হয়েছে। বলেন, ছোটবেলায় প্রাইমারি স্কুলে বিস্কুট খাইছেন কার? হাত তোলেন। আপনি একলাই খাইছেন? আপনার অঞ্চল কোনটা, কোন এলাকা? ও, ঠিক আছে, গরিব এলাকা, কারণ এইসব বিস্কুট কোন এলাকায় দিত? আমরা বরিশালের তো গরিব এলাকায়, গরিবই কোথায় পাইনি, আমরা তো আলাদা কোথায় পাইছি। আমিও খাইছি, কিন্তু ওটা কোন কোটায় হয়েছে? আলাদা একটা, মানে বরিশালে পাওয়ারের কোটায়। যাই হোক, তাহলে সেই বিস্কুট গুলো গায়ে কি লেখা থাকতো বলেন তো? ডব্লিউ পেটে লেখা থাকতো, বুঝতে পারছেন? এখন দেয় রোহিঙ্গাদের, দেয় রোহিঙ্গা ক্যাম্পে এগুলো দেয়, এই বিস্কিট গুলো। এখন অনেক ভালনারেবল এলাকায় দেয়। গেল, 2টা শহর শেষ। আপনারা বলছি 5টা শহর শিখবেন, 2টা শহর শেষ। আসেন, একজনে বলে আলহামদুলিল্লাহ। ভিয়েনা কোন দেশ বলেন তো? অস্ট্রিয়া। আবার অস্ট্রেলিয়া লেখেন না, আবেগের ঠেলায়। আবেগের ঠেলা আবার কি লেখেন না? বলেন তো, অস্ট্রিয়া জন্ম হয়েছিল কার? কোন বিখ্যাত ব্যক্তির জন্ম অস্ট্রিয়ায়? হিটলারের জন্ম কই? অস্ট্রিয়া। কিন্তু হিটলারের বাকি সবকিছু হচ্ছে জার্মানিতে। ছোটবেলায় উনি অস্ট্রিয়া ত্যাগ করছে, জার্মানিতে চলে গেছে। ওকে, তাহলে এই যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এখানে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে? আমরা যতগুলো সদর দপ্তর পড়াবো ইদানিং এই দেশ থেকে, অর্থাৎ এই দেশের এই শহর থেকে যে সংগঠনগুলো আছে, এই সংগঠন থেকে বেশি কোশ্চেন আসতেছে। কারণ এইখানে যে সংগঠনগুলো আছে, দেখবেন ম্যাক্সিমাম সংগঠন বর্তমানে আলোচিত, হয়তো ইরান ইসরায়েল যুদ্ধে, অথবা মধ্যপ্রাচ্যের, অথবা যে কোনো ইস্যুতে দেখবেন সংগঠনগুলো আলোচিত এখানে। কারণ ওপেক আছে, IAEA আছে, আরো কিছু ভাইটাল অর্গানাইজেশন আছে। লিখেন, যেসব সংস্থা রসায়ন বা অণু বা পরমাণু অথবা অস্ত্র বা মাদক, অপরাধ অথবা শিল্প বা জ্বালানি, একটু মনে হইতে পারে এতগুলো ক্যাটাগরি, তাহলে কেমনি কি মনে রাখবো? অনেকে আবার বলে যে এইগুলো মনে রাখার জন্য আর একটা টেকনিক দেন, মানে টেকনিক মনে রাখার জন্য আর একটা টেকনিক দেন। শিল্প, জ্বালানি, খনিজ ইত্যাদির যে কোনো কিছু নিয়ে কাজ করলে, তাদের সদর দপ্তর কই? তাদের সদর দপ্তর হচ্ছে ভিয়েনায়। কিছু উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। যেমন হচ্ছে ওপেক। এর কথা হচ্ছে, ওপেকটা তো আসলে জাতিসংঘের কোনো সংস্থা না। আমরা বলছি জাতিসংঘের বাইরেও কিছু সংস্থা আমরা এখানে ইনক্লুড করবো, যেগুলো এর মধ্যে রুলসে মেলে। জাতিসংঘের বাইরে হইলেও ইনক্লুড করবো, কারণ আমাদের টার্গেটটা কি বলেন তো? সদর দপ্তর যারা। এখন ওপেক তো আসলে জাতিসংঘের কেউ না। আচ্ছা, ওপেক, এরপরে IAEA, এই 2টা সংস্থায় আলোচিত। IA
ইএ। আমি বলে দিব এগুলো কেন এখানে গেল, মানে কেন এই সদর দপ্তর এখানে। ইউএনওডিসি আর একটু লিখুন 46 বিসিএস, 46 বিসিএস এটা আসছে। ইউএনওডিসি, সিটিবিটিও, সিটিবিটিও, ইউনিডো, দেখেন অনেকগুলো অর্গানাইজেশন আছে। ভাইটাল গুলো আমরা বললাম। তো যেসব সংস্থা কি কি নিয়ে কাজ করে, যেসব সংস্থা হচ্ছে রসায়ন, অণু, পরমাণু, অস্ত্র, মাদক, অপরাধ, শিল্প, জ্বালানি, খনিজ ইত্যাদি যে কোনো কিছু নিয়ে কাজ করলে তাদের সদর দপ্তর ভিয়েনায়। ওপেক, আইএইএ, ইউএনওডিসি, সিডিবিটিও, ইউনিডো, এগুলা। এখন যদি ফুল মিনিং জানেন তাহলে এগুলো পারবেন কিনা। আচ্ছা আমি ফুল মিনিং বলি, আপনারা বলেন কি নিয়ে কাজ করে, তাইলে তো বোঝা যাবে, ঠিক আছে না? যে আপনি পরীক্ষা হলে তো মাথা নিয়েই যাবেন, খাতা তো নিয়ে যাবেন না। এখন ব্যাপারটা এই জন্যই বলতেছি যে যদি আপনি ফুল মিনিং পড়েন বাসায় বইসা, তাইলে আপনি এইগুলো পারবেন কিনা। ফুল মিনিং মানে কি, কাজ পারতেছেন। ফুল মিনিং জানা মানে কি, কাজ পারতেছেন না। আচ্ছা আসেন ফুল মিনিং গুলো বলি। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, বলেন কি নিয়ে কাজ করে। পেট্রোলিয়াম নিয়ে, পেট্রোলিয়াম নিয়ে। আচ্ছা তাহলে পেট্রোলিয়াম সংক্রান্ত এখানে কি আছে বলেন তো। জ্বালানি আছে, জ্বালানি, এটা তো খনিজ হয়। খনিজ শিল্প আমরা বলি না, শিল্প তো হয়, জ্বালানি শিল্প না, ঠিক আছে তো। হ্যাঁ অনেক কিছু তো চাই, মানে আপনি যে কোনো ক্যাটাগরিতে নিতে পারতেছেন, তাহলে আরো সুবিধা না। ওকে আসেন, ওপেক বর্তমানে আলোচিত। আমরা দেখলাম কয়েকদিন আগে ওপেক কোন দেশ সর্বশেষ ওপেক ত্যাগ করছে বলেন তো। সংযুক্ত আরব আমিরাত, বুঝতে পারছেন। তাহলে এই ওপেক কিন্তু বর্তমানে আলোচনায় আছে। ওপেকের বর্তমান সদস্য 11টা, 12টা ছিল, এখন 11টা। আচ্ছা এইটা বলি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলেন কি নিয়ে কাজ করে। পরমাণু, আণবিক জ্বালানি বা পারমাণবিক জ্বালানি, ঠিক আছে না। ওকে। ইউএনওডিসি, ইউনাইটেড নেশনস, আমরা জানি ইউএন থাকলে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ অ্যান্ড ক্রাইম, মাদক এবং অপরাধ, 46 বিসিএস। 46 বিসিএস এইরকমই আছে, জাতিসংঘের অপরাধ এবং মাদক বিষয়ক কার্যালয়ের সদর দপ্তর কি, বুঝতে পারছেন। আচ্ছা যদি ওইটা বলেন যে সহজ গেছে, তাহলে আমি বলি 46 বিসিএস এ শোনেন, না ওটা জেনারেল। শোনেন 46তম বিসিএস এ টিকাইছে 10,638 জন, যেটা ছিল বিসিএস ইতিহাস সবচেয়ে কম টিকানো। কেমনে সহজ ছিল ভাই, টিকাইছে তো 10,638। এগুলো আরো কঠিন হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার 46-এ আমি তো 10,638-এর মধ্যে আমি একজন আর কি। তো 45-এর চেয়ে 46 হচ্ছে একটু কঠিন হয়েছে। 45-এ মনে হয় সম্ভবত 117-18 ছিল কাটমার, 46-এ এইটা 104-5-এর মধ্যে এরকম ছিল। যাই হোক এগুলো আলোচনা বাদ দিন। তাহলে 46 বিসিএস এটা আছে, ইউএনওডিসি, সিটিবিটিও, তাহলে এটা তো বুঝছেন ড্রাগ অ্যান্ড ক্রাইম। সিটিবিটিও দেখেন এইটা মারাত্মক একটা সংস্থা, এটা মূলত একটা চুক্তি। আমরা যদি এই অর্গানাইজেশনটারে বাদ দিয়ে দেই তাহলে এটা একটা চুক্তি হয়। কি চুক্তি হয়? এটা চুক্তি হয় কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। টেস্ট ব্যান, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট মানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। এই চুক্তিটারে বাস্তবায়ন করার জন্য যে সংস্থা আছে সেটার নাম কি? সিটিবিটি ও অর্গানাইজেশন, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। তাহলে দেখেন নিউক্লিয়ার আছে না, তার মানে সদর দপ্তর কই আছে। এবার দেখেন ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইন্ডাস্ট্রিয়াল তার মানে কি বলেন? শিল্প, ঠিক আছে না? তাহলে এখন অনেকে মনে করতে পারেন যে এতগুলো ক্যাটাগরি কেমনে মনে রাখবো। আপনি একটু ভাইবে দেখেন তো, এগুলোর দিকে একটু তাকান। বলেন রসায়ন নামক যে সাবজেক্ট আছে কেমিস্ট্রি, এই রসায়ন সাবজেক্টে অণু, পরমাণু এগুলো নিয়ে আলোচিত হয় না বলেন? একই ক্যাটাগরি। আবার দেখেন এই যে মাদক ব্যবসায়ী, এই তো অপরাধ করে, এরা অপরাধ করে কি দিয়ে? অস্ত্র দিয়ে, মানে একটার সাথে ইন্টার কানেক্টেড, রিলেট করা যায়। হ্যাঁ, শিল্প, জ্বালানি, খনিজ কানেক্টেড না বলেন? কানেক্টেড। আপনি একটু কষ্ট করে মনে রাখেন, এইগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ওকে,
পরের শহর আসেন। পারবেন না এইটুকু? হ্যাঁ পারবো। এরপর যদি না পারেন, ধরেন যে আপনি বোঝেন নাই কিছু, দিন শেষে আপনার মুখস্থ করতে হবে। বুঝেন নাই? বুঝলেও মুখস্থ করবেন, না বুঝলেও মুখস্থ করবেন। মূল কথা আপনি মুখস্থই করেন। জানা অবস্থা করতে হবে। হ্যাঁ, ফুল মিনিং কি আপনি বোঝার কিছু আছে? না আপনি বুঝে কি উল্টাইবেন বলেন? আপনি নিজে উল্টেই চিত্রেই করবেন, আপনি বেশি মুখস্থ করবেন। স্যার আমিরের বাইরে টার্গেট অত বের করছে পশ্চিমারা। আচ্ছা, কয়টা গেল? আমরা বলছি কয়টা শহর? ওকে, 4 নম্বর শহর লিখেন, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি কোন দেশ? যুক্তরাষ্ট্রের রাজধানী। তো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এইখানে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে লিখেন। জাতিসংঘের যেসব সংস্থা অর্থ বা মুদ্রা সংক্রান্ত কাজ করে, অর্থ বা মুদ্রা সংক্রান্ত কাজ করে, সেগুলোর সদর দপ্তর, সেগুলোর সদর দপ্তর এখানে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে দেখেন, তাহলে অর্থ, মুদ্রা, ব্যাংক এইগুলা একটার সাথে আর একটা কানেক্টেড, তাই না? যেমন কি আছে, আমরা কয়েকটা এক্সাম্পল লিখি তাইলে বুঝতে পারবেন। যেমন হচ্ছে আইএমএফ, যেমন কি আইএমএফ, যেমন হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল, ঠিক আছে না? বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। আমরা জানি বিশ্ব ব্যাংক গ্রুপ আছে, তাই না? বিশ্ব ব্যাংক, শুধু বিশ্ব ব্যাংক বললে আমরা সাধারণত আইবিআরডি রে বুঝি। আবার যদি বলি বিশ্ব ব্যাংক গ্রুপ, তাহলে 5টা প্রতিষ্ঠান কি বুঝি? 5টা প্রতিষ্ঠান। সেই 5টা প্রতিষ্ঠানের সদর দপ্তর এইখানে। আমরা যদি এভাবে লিখি, বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান। বিশ্ব ব্যাংক গ্রুপের কয়টি প্রতিষ্ঠান? বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান। এই 5টা প্রতিষ্ঠান একটু ভালো করে পড়েন। বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান। 5টা প্রতিষ্ঠান কে কে? আইবিআরডি, আইবিআরডি, আইডিএ, আইডিএ, আইএফসি, আইএফসি, মিগা, এমআইজিএ, মিগা, আইসিএস আইডি, আইসিএস আইডি। দেখেন এই আইডিএ নিয়ে এই যে এইটা হচ্ছে 50তম বিসিএসআরস। এই মিগা কোন সংস্থার, কোন প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান আর কি? কোনটার? বিশ্ব ব্যাংকের। এই প্রতিষ্ঠান আসছে। তো দেখেন এখানে অনেক ইনফরমেশন আছে। আপনি যদি 5টা সংস্থা একটু মনে রাখতে পারেন, বিশ্ব ব্যাংক গ্রুপের বিভিন্ন পরীক্ষা আসছে এখানে, এভাবে আসছে নিশ্চয়ই কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান, কোনটি প্রতিষ্ঠান নয়, আর কোনটার কি কাজ। আমরা যখন অর্থনৈতিক সংস্থা পড়াবো তখন এগুলোর পড়াবো, মানে কিভাবে কাজ করে। যেমন বাংলাদেশ সবচেয়ে বেশি লোন পায় কার কাছ থেকে বলেন তো? আইডি এর কাছ থেকে সফট লোন পায়। 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তোলন করবে, এরপর বাংলাদেশ কিন্তু এই সফট লোন পাবে না, আইডি থেকে লোন পাবে না। বুঝতে পারছেন? ওইগুলো তো আমাদের আলোচনা নেই। একটু দেখেন তাহলে, আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজিএ, আইসিএস আইডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। মুখস্থ করে ফেলবেন, তাহলে কাজ পারবেন। এগুলো যদি মুখস্থ করেন তাহলে কাজ পারবেন এমনি। এসডিজি যে 17টা না, ওটা কমপ্লিট হলে তো এই লোন তখন পাবে না। 17টা পয়েন্ট আছে না, এই 17টার মধ্যে বাংলাদেশ কমপ্লিট করছে কয়টা বলেন তো? কমপ্লিট এসডিজির 17টা প্রধান অভিষ্ট বা লক্ষ্যের মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত বাস্তবায়ন করছে একটা। কোনটা জানেন? জলবায়ু কার্যক্রম, লক্ষ্য নম্বর 13। আমরা পরে আজকে এসডিজি আছে আমাদের, আজকে এসডিজি আছে। লিখছেন এইটুকু? তাহলে বিশ্ব ব্যাংক গ্রুপের 5টা প্রতিষ্ঠানের সদর দপ্তর কই? বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান, এদের সবার সদর দপ্তর কোথায়? এদের সবার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। এদের সবার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। এদের সবার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে? লাস্ট শহর
সর্বশেষ শহর। এই শহরটাও যুক্তরাষ্ট্রের আর একটা শহর নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর লিখবেন। সাধারণত ইউএন দিয়ে শুরু হয়। কি দিয়ে? ইউএন দিয়ে শুরু হয় এরকম অধিকাংশ সংস্থার সদর দপ্তর কোথায়? এরকম অধিকাংশ সংস্থার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। সাধারণত ইউএন দিয়ে শুরু হয় এরকম অধিকাংশ সংস্থার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। কারণ এখানে একটা প্যাচ লাগবে, একটা ঝামেলা মনে হইতে পারে। ইসমাইল হোসেন স্যার প্রতিষ্ঠানগুলো লেখি নাই, তাহলে কি লিখছেন ইসমাইল ভাইয়া? আপনি প্রতিষ্ঠানগুলো যেহেতু লেখেন নাই তাহলে কি লিখছেন? আচ্ছা ব্যাক করতেছি, একটু পরে ওয়েট করেন। প্রীতি দেবনাথ আক্কুরইয়া রয়েছেন, আক্কুরইয়া এর একটা ইমোজি দিয়েছেন। প্রীতি দেবনাথ ওয়াশিংটন ডিসিতে। ওকে, লিখছেন না? আপনার বাড়ি বরিশাল? কোন জেলায়? ঝালকাঠি। ওসমান ভাই, শহীদ ওসমান বিন হাদি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমি 50তম বিসিএস এর রিটার্ন দিছি একদম শেষের পরীক্ষার দিন, বিজ্ঞান পরীক্ষার দিন, মনে হয় 5 মিনিট বাকি। তো যে গার্ড পড়ছে, যেই ম্যাম, উনি বারবার আমার দিকে তাকাইতেছে, মানে আমার একটু আনইজি লাগতেছে। শেষে 5 মিনিট বাকি, বুঝলেন না? বিসিএস এর রিটার্ন লেখা কি দ্রুত লেখা লাগে, তো উনি বারবার আমার দিকে তাকাইতে আমার খুব লজ্জা লাগতেছে, একটু আনইজি লাগতেছে। পরে উনি আসছে আমার কাছে আইসে শেষের দিকে, একদম শেষ, মানে ঘন্টা পড়ছে তখন, পেপার নেয়, বলে আপনার বাড়ি কি ঝালকাঠিতে? আমি বলি না তো ম্যাম, আমার বাড়িতে কুয়াকাটা। বলে ও, আমি ভাবছিলাম আপনার বাড়ি ঝালকাঠি, হাদি ভাই আপনার কিছু হয় কিনা। বলে একটু সিমিলার আছে। আগে যখন ক্লাস করতেন তখন একদম হাদি ভাই। আচ্ছা, এখন আমি বলছি ম্যাম উনি তো আমার টিচার, উনি আমার টিচার। হাদি ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, আমার টিচার আর কি। তো ওনার সাথে মাঝে মাঝে কথা হইতো। হাদি ভাইয়ের যে বিচার করতে পারলেন না, এই জন্য পরিচয় দেওয়া আপনার। হ্যাঁ, এটা ঠিক আসলে। অধিকাংশ সংস্থার সদর দপ্তর কোথায়? তাহলে যেমন কি আছে বলেন? যেমন ইউএন নিজি, ঠিক আছে না? জাতিসংঘের সদর দপ্তর কই? জাতিসংঘের সদর দপ্তর কই? নিউ ইয়র্কে। ইউএন নিজে শুরু ইউএন দিয়ে না? ওকে, আসেন ইউএনডিপি বলেন, শুরু কি দিয়া? তাহলে আমরা বলছি ইউএন দিয়ে শুরু হলে ম্যাক্সিমাম কই? আছেন শিশুদের নিয়ে কাজ করে না কোন সংস্থা বলেন তো? ইউনিসেফ। বলেন শুরু হয়েছে কি দিয়া? ইউএন দিয়া, ঠিক আছে না? ওকে, আসেন ইউএনএফপিএ বলেন তো শুরু হয়েছে কি দিয়া? ইউএন দিয়া। ইউএন ওমেন মহিলাদের নিয়ে কাজ করে। ইউনিফেম বলেন এগুলো সব কি দিয়ে শুরু হয়েছে? তাহলে ইউএন দিয়ে শুরু হলে ম্যাক্সিমাম কই বলেন তো? নিউ ইয়র্ক। এখন এখানে তো ঝামেলা আছে, আমরা ইউএন যুক্ত অনেক সংগঠন পড়ে আসছি আগে। আচ্ছা, এটা বুঝাইতেছে, আগে আপনি একটু লেখেন। শোনেন, আমরা পড়াইতেছি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। তাহলে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার শুরুতে ম্যাক্সিমাম শুরুতে ইউএন থাকবেই, স্বাভাবিক। জাতিসংঘ পড়াইতেছি, তার মানে সংস্থার শুরুতে কি থাকবে? ম্যাক্সিমাম সংস্থার শুরুতে ইউএন থাকবে, তার মানে ইউএন যুক্ত সংস্থাই তো পৃথিবীতে বেশি, ঠিক আছে না? তাহলে সংস্থার শুরুতে ইউএন আছে এরকম সংস্থা পৃথিবীতে বেশি। আর এই ইউএন যুক্ত সংস্থার বেশিরভাগ সংস্থা কোথায়? নিউ ইয়র্কে। বুঝতে পারছেন? আপনি যদি ধরেন জানেন না, কিচ্ছু পারেন না, ধরেন ইউনেস্কো ধরেন হচ্ছে যে ইউএন ওমেনের সদর দপ্তরকে আপনি জানেন না, আপনি রুলসটা জানেন যে ইউএন যুক্ত বেশিরভাগ সংস্থার সদর দপ্তর কোথায়? আপনি আন্দাজে যদি নিউ ইয়র্ক মারেন, তাহলে হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম বলেন তো? বেশি। এখন আসেন আপনি আগের রুলস এর সাথে একটু করেন, কম্পেয়ার করেন। আগের রুলস গুলো কি একটু হিসাব করেন তো। আমরা বলছি ইউএন যুক্ত বানানে যদি আর থাকে, মানে জাতিসংঘের সংস্থার বানানে যদি কি থাকে? আর থাকে, তাহলে সেই সংস্থার সদর দপ্তর কই?
জেনেভায় জেনেভায় দেখেন তো এগুলো সব জাতিসংঘ সংস্থা কোনো বানানে আর আছে কিনা দেখেন তো না 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 নাই। আচ্ছা আমরা বলছি যদি শিল্প নিয়ে কাজ করে, মাদক অস্ত্র অপরাধ এইগুলো নিয়ে কাজ করে, তাহলে সংস্থাটা কই চলে যাবে? ভিয়েনা। দেখেন তো এটার কোন সংস্থা মাদক অস্ত্র অপরাধ নিয়ে শিল্প নিয়ে কাজ করে কিনা? করে না। বুঝতে পারছেন? তাহলে ওইসব রুলস যায় না। ওইসব রুলস ছাড়া এইগুলা ইউএন দিয়ে সাধারণত যেগুলো শুরু হয় সেগুলো সদপ্তর কই। আচ্ছা ইউএন দিয়ে শুরু হয়েছে, এরপরেও যদি অস্ত্র নিয়ে কাজ করতো কই চলে যেত? জেনেভায় চলে যেত, ভিয়েনায় চলে যেত। বুঝতে পারছেন? এবার আসেন, আগের কোন রুলসে যায় না, আবার নিউ ইয়র্কেও যায় না, এরকম ইউএন যুক্ত অনেক সংগঠন আছে। কারণ আমরা বলছি ইউএন যুক্ত সংগঠনই পৃথিবীতে বেশি, তাহলে এটার ব্যতিক্রমও বেশি হবে এবং এই ব্যতিক্রমগুলো ইম্পর্টেন্ট অনেক। এই ব্যতিক্রমগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে তাহলে ব্যতিক্রম কি কি আছে। ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপর নিউ ইয়র্কে হয় নাই, আগে কোনো রুলসেও যায় না, তাহলে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে সবচেয়ে বড় ব্যতিক্রম আমরা বলতে পারি ইউনেস্কো। কারে বলেন তো? অনেকবার পরীক্ষা আছে, অনেকবার প্রাইমারি, নিবন্ধন, বিসিএস বিভিন্ন পরীক্ষা আছে। ইউনেস্কো সদর দপ্তর কই? প্যারিস। কোন দেশ? ফ্রান্স। প্যারিস ফ্রান্স। প্যারিস ফ্রান্স। ওকে, এরপর দেখেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। জাতিসংঘ কি কর্মসূচি? জাতিসংঘ পরিবেশ কর্মসূচি সদর দপ্তর কই? কেনিয়া। রাজধানীর নাম কি বলেন তো? নাইরোবি, কেনিয়া। নাইরোবি, কেনিয়া। নাইরোবি, কেনিয়া। এরপরে দেখেন 47 বিসিএস আসছে ইউএনডব্লিউটিও। দেখেন তো আমরা একটা ডব্লিউটিও পড়াইছি না? অল ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। এটাও কিন্তু জাতিসংঘের সদস্য না, শুধু অল ডব্লিউটিও, যেটা শুধু ডব্লিউটিও বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা কিন্তু আলাদা সংস্থা, জাতিসংঘের সদস্য না। তাহলে ডব্লিউটিও অর্থাৎ ডব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ, শুধু এইটুকু হইলে সদর দপ্তর কই? জেনেভা। ডব্লিউ দিয়ে শুরু ও দিয়া, কিন্তু এই সংস্থার নামের শুরুতে কি আছে বলেন তো? ইউএনডব্লিউটি, ইউনাইটেড নেশনস অল ট্যুরিজম অর্গানাইজেশন, বিশ্ব পর্যটন সংস্থা। অল ট্যুরিজম অর্গানাইজেশন, বিশ্ব পর্যটন সংস্থা। কোন বিসিএস? 47। কোন বিসিএস বলেন তো? 47। তার সদর দপ্তর কই? মাদ্রিদ। কোন দেশ বলেন তো? স্পেন। স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। দেখছেন? ইউনেস্কো, ইউএনইপি, ইউএনডব্লিউটিও এগুলো হচ্ছে মেজর ব্যতিক্রম। এছাড়াও নিউ ইয়র্কের ব্যতিক্রম আছে। ওই যে আমরা অন্য রুলসে পড়ে আছি, সেগুলো তো অন্য রুলসে পড়ে, সেগুলো লিখলাম না। বুঝতে পারছেন? যে ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু নিউ ইয়র্কে হয় নাই। আচ্ছা সব ভুলে যান, 10 সেকেন্ডের জন্য সব ভুলে যান। আপনি যা পড়ছেন না ভুলে যান, যে আপনি কিছু পড়েনি নি। গেছেন, ভুলে গেছেন, ভুলেও যাইতে পারেন নাই, ধরেন আপনি কিছু জানেন না। স্যার এই সংস্থাগুলো টোটালে কয়টা আছে? এর কোনো শেষ আছে? শেষ নেই। না। আচ্ছা ব্যতিক্রম বলতেছি। আচ্ছা ভুলে গেছেন? আসেন বইলে শুরু থেকে শুরু করতেছি। বলেন। উত্তরটা হচ্ছে যে এই এতগুলা সংস্থা সব তো আপনার ওই ইউরোপিয়ান আর খ্রিস্টান দেশ, যারা মুসলিম কান্ট্রির মধ্যে কেউ এগুলার সঙ্গে যুক্ত নেই। আছে, এগুলো আমরা পড়াবো আস্তে আস্তে। আছে না? কিছু সমস্যা তো আছে। ওকে, খেয়াল করেন তাইলে। আসেন একটু রিকল করি। থাকবে কই? খাতায় না মাথায়? নাকি খাতা লই যাইবেন হলে? মাথা লই যাইবেন না? লাইভ চলে, এই জন্য আমার প্রতিভাগুলোর আমি দমাই রাখছি লাইভে, বুঝলেন ভাই? ওকে শোনেন, তাহলে থাকবে হচ্ছে মাথায়। আসেন রিকল করি। বলেন আমরা কয়টা শহর শিখছি? 5টা শহরের নাম বলেন। আচ্ছা আমি বলি, জেনেভা, রোম, ভিয়েনা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক। 5টা শহর শিখছি। কয়টা দেশের বলেন তো? 4টা দেশের। যুক্তরাষ্ট্রের 2টা শহর ছিল। আচ্ছা বলেন তো, জেনেভা হবে সেই সব সংস্থার সদর দপ্তর যাদের নামের শুরুতে ডব্লিউ আছে, শেষে এগুলার 100% সদর দপ্তর কই? শুরুতে যদি আই থাকে, শেষে যদি ও বা ইউ থাকে, সেগুলোর ম্যাক্সিমাম কই? জেনেভাই। যদি ইউএন যুক্ত বানানের মধ্যে আর থাকে, অর্থাৎ জাতিসংঘের সংস্থার মধ্যে যদি আর থাকে, তাহলে সদর দপ্তর কই? জেনেভা শেষ। আসেন রোম,
খাদ্য বা কৃষি নিয়ে যদি কাজ করে জাতিসংঘের এমন সংস্থা সদর দপ্তর কই? রোম। ঠিক আছে না? এবার যেসব সংস্থা অস্ত্র, মাদক, অপরাধ, শিল্প, খনিজ, রসায়ন, অণু, পরমাণু নিয়ে কাজ করে এগুলো সদর দপ্তর কই? ভিয়েনা। অর্থ, মুদ্রা নিয়ে কাজ করলে জাতিসংঘের এমন সংস্থা সদর দপ্তর কই? আমেরিকার টাকা পয়সা বেশি, টাকা পয়সা সংক্রান্ত সদর দপ্তর ওদের ওইখানে। জায়গা মতো একদম সিস্টেমে যে সময় লাগবে ওই সময় বাস দিয়ে দিব কাউকে। ঠিক আছে না? কাউসার অন্য দেশে যাও, ওটা কোনো ব্যাপার না। ও যাক, যেমনি যে জাহান্নামে যাও, কিন্তু টাকা পয়সা আমাদের দেশে রাখতে হবে। ঠিক আছে? এবার হচ্ছে ইউএন দিয়ে শুরু হয় এরকম ম্যাক্সিমাম সংস্থা সদর দপ্তর কই? এবার আসেন, আমরা তো অনলাইনে কমেন্ট পড়ি না, অনলাইনে স্টুডেন্টদের পড়ানোর সময় পাই না, মানে আমাদের অনেক কারেক্টার স্টুডেন্ট কমেন্ট দেখছি বাট পড়ি না। আসেন আপনাদের কমেন্ট পড়ি এখন, দেখি কে কত কমেন্ট করতে পারেন। বলেন আইএলও সদর দপ্তর কোথায়? অনেক পরীক্ষা আছে, আমরা জাস্ট যেটা সামনে পাইছি এটা লিখছি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাহলে আইএলও সদর দপ্তর কই? জেনেভা। একটু লেখেন, এই জাতিসংঘের যত সংস্থা আছে না, জাতিসংঘের যত বিশেষায়িত সংস্থা, এর মধ্যে প্রথম সংস্থা হচ্ছে আইএলও। লেখেন, জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা পায় আইএলও। জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থাকে? জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা আইএলও। একটু নোট লিখে নেন শেষে, জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটা? এটা অনেক বইতে লেখা আছে ফাও, এটা তারা ফাও লেখছে। কেমনে লেখছে বলেন তো? ফাও লেখছে, ফাও। আইএলও কত সালে বিশেষায়িত হয়? 1946। 1946 সালে বিশেষায়িত হয়। তাহলে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার নাম কি? সীমা আক্তার লিখছেন গ, আব্দুল সালাম লিখছেন সি। আচ্ছা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়তেছি। কে কোত্থেকে দেখতেছেন বলেন? নোয়াখালী, দিনাজপুর, এরপর সৌদি আরব, না সৌদি আরব তো নাই, কিশোরগঞ্জ, ভোলা, জামালপুর, বরিশাল, কুয়াকাটা। জান্নাতুল ফেজন লিখছেন হাসি মধু। হাসি মধুর সদর দপ্তর কই আবার? তাসমিম তাবাসসুম তাসমিম, জহুরুল ইসলাম, আফরোজা জিপি। আফরোজা জিপি আপনার বাংলা লিখছেন দিয়ে একটা কমেন্ট করেন। নূরে জান্নাত, রীতা মজুমদার। আইএলওর কাজ কি স্যার? আইএলওর কাজ হইছে কাজ করা, কাজ, শ্রম। শ্রম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কাজই হইছে কাজ করা, বুঝতে পারছেন? শ্রম। রিয়ান লিখছেন বরিশাল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানে শ্রম বিষয়ক সংস্থা। আজরা সাদিয়া, আজরা সাদিয়া। এরপর হচ্ছে শায়লা সুলতানা সিটি, শরীয়তপুর। রাশিদুল হাসান, আচ্ছা, বাংলাদেশ প্রথম কোন সংস্থা লাভ করে? কমনওয়েলথ। বাংলাদেশ আইএলওর সদস্য পদ লাভ করছে 72, কিন্তু কমনওয়েলথটা আগে। ওকে, পরের কোশ্চেন আসেন। ভাইয়া, ওই যে ফাও যেটা ছিল হচ্ছে 1945 সাল না? ফাও এটার আগে যেটা ছিল আপনি প্রথমে লিখেছিলেন ফাও 1945। ইউবিক সম্মেলন। তাহলে এইটার সম্মেলনটার নাম কি হবে? আচ্ছা, এটা আমি বলতেছি, আসেন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, উইপো। বলেন কি হবে? আচ্ছা আচ্ছা, এটি একটু দেখেন। কোন বিসিএস? 42। কত? রূপালী ব্যাংক। তাহলে পারবেন না? এটার আমরা কি বলি বলেন তো? উইপ। এটার কাজ কি বলছিলাম? ওকে, পরেরটা আসেন, দেখি কিছু কোশ্চেন একটু চেষ্টা করেন আর কি। এইটা বলেন। এটা বোঝাই যায়, ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। কই? ওকে, পরেরটা আসেন, বলেন জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা। দেখেন তো, 23তম বিসিএস, 19তম বিসিএস, পায়রা বন্দর, বিভিন্ন পদ, ডাক অধিদপ্তর, অনেক। তাহলে ফাও তো ফাও, রোম। বলেন হেডকোয়ার্টার্স অফ ইফাদ। ও, জাতিসংঘের মাদক অপরাধ বিষয়ক কার্যালয় কোন বিসিএস? এরপর বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদর দপ্তর। পারবেন না? দেখেন এখানে কি বলা হয়েছে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। সাধারণত এইরকম আসলেও ব্র্যাকেটে কি আসে? সংক্ষিপ্ত নামটা আসে। তাহলে ইউএনইপি, আমরা বলছি ইউএন দিয়ে শুরু হইলে সাধারণত কই হয়? সাধারণত হচ্ছে নিউ ইয়র্কে হয়, কিন্তু এটা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম কি পড়েছিলাম? নাইরোবি, কেনিয়া। ঠিক আছে না? ওকে, পরে আসেন ইউনেস্কো। বলেন
প্যারিস। যেসব সংস্থার সদর দপ্তর নাই, হইতে পারে না, কইতে গেছেন একদম সদর দপ্তর, কিন্তু আইসে যে কোন সংস্থার সদর দপ্তরই নেই, তখন আপনি নিজে নিজে অনুশোচন হইবে যে আসলে সারা দিন বইয়া কি করছি, সদর দপ্তর করছি, এটা তো আয় নাই পরীক্ষায়। লেখেন যেসব সংস্থার কি নাই, সদর দপ্তর নাই। যেসব সংস্থার কি নাই, যেসব সংস্থার সদর দপ্তর নেই, যেসব সংস্থার সদর দপ্তর নেই। দেখেন ব্রিক্সের কি নাই, সদর দপ্তর নাই, ব্রিক্সের সদর দপ্তর নাই। তবে ব্রিক্সের একটা ব্যাংক আছে, বলেন তো ব্যাংকটার নাম কি? নিউ ডেভেলপমেন্ট, এনডিবি, সেটার কিন্তু সদর দপ্তর আছে। আচ্ছা আসেন ব্রিক্স। ন্যাম কি নাই, ন্যামের সদর দপ্তর নাই। আচ্ছা নন অ্যালাইড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন, যদিও এটা সংস্থা না, এটা একটা আন্দোলন, কিন্তু ওই কাজবাজ সংস্থার মতোই। জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালায়েন্স মুভমেন্ট, তাহলে সদর দপ্তর নাই। এটা বিসিএসআর, সেটাও বিসিএসআর। সাধারণত দেখেন এইখানে একটা টেকনিক আছে, সাধারণত জি দিয়ে শুরু হয়, কি দিয়ে? সাধারণত জি দিয়ে শুরু হয়, সাধারণত জি দিয়ে শুরু হয়। এরকম সংস্থার কি নাই, এরকম সংস্থার সাধারণত সদর দপ্তর নাই। জি দিয়ে শুরু হয়, এরকম সংস্থার সদর দপ্তর নেই, এরকম সংস্থার সদর দপ্তর নেই। যেমন কি, যেমন ধরেন হচ্ছে G7 আছে না, বলেন? G7 এর সদর দপ্তর নাই। G20 সদর দপ্তর নাই। G77 এটা নিজের সদর দপ্তর নাই, জাতিসংঘের সদর দপ্তরকে ইউজ করে, ঠিক আছে? G77, তাহলে এগুলো সদর দপ্তর নাই। এছাড়া কিছু জোট আছে না, জোট, যেমন G0 ফোরাম, যেটা G0 ফোরাম, G0 ফোরাম, G4 নেশন, G4 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাইতে চায় এরকম 4টা দেশ, ভারত, ব্রাজিল, তারপর হচ্ছে কি জার্মানি, আর হচ্ছে জাপান। এই দেশগুলো G0, G4 এগুলোর কি নাই, সাধারণত জি দিয়ে শুরু হলে তার কি নেই, সদর দপ্তর নাই। তবে জি দিয়ে শুরু হয়েছে এরকম একটা সংগঠনের সদর দপ্তর, জিসিসি, এখন আলোচিত। এই সংস্থাগুলো আমরা পরে পড়াবো, যেমন আমরা সংগঠন পড়াবো আর কি, অরিজিনালি সংগঠন, এখন তো সদর দপ্তর কেন্দ্রিক পড়াইতেছি। পারস্য উপসাগরীয় কাউন্সিল আছে না, জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, এগুলো কিন্তু খুব আলোচিত এখন। তাহলে ব্যতিক্রম কে? ব্যতিক্রম হচ্ছে জিসিসি। ব্যতিক্রম কি? জিসিসি। জিসিসি মানে হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। আচ্ছা এটা পরে যখন পড়াবো তখন জাস্ট লিখেন এটি সদর দপ্তর। এটি সদর দপ্তর কই? এই সদর দপ্তর, সৌদির রাজধানীর নাম কি? রিয়াদ, সৌদি আরব। রিয়াদ, সৌদি আরব। গালফ কোঅপারেশন কাউন্সিল, গালফ মানে উপসাগর, গালফ কোঅপারেশন কাউন্সিল। না না, G4 হইছে আপনার, এই যে আমরা এরকম পড়াইছি না, ব্রাজিল, জাপান, ভারত, জার্মানি, এই 4টা কি চাই? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হইতে চাই, মানে ভেটো ক্ষমতা চায়। চাইলে কি পায়? পায় না। এদেরকে বলা হয় G4। বাকি 5টা তো আছে না? তাহলে এগুলোর সদর দপ্তর নাই। তাহলে আবার বুঝছেন, ব্রিক্স, এরপর হচ্ছে ন্যাম, আর সাধারণত জি দিয়ে শুরু হয় এরকম সংগঠনের কি নাই, এরকম সংগঠন বা জোট, এগুলো সাধারণত সদর দপ্তর নাই। তবে জিসি এর সদর দপ্তর আছে, জিসিসি, ঠিক আছে না? এবার আসেন, বাংলাদেশে কি সদর দপ্তর নাই? কোন আন্তর্জাতিক সংস্থার আছে? লেখেন যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে, যেসব সংস্থার সদর দপ্তর, যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে, বাংলাদেশে মানে কি? বরিশাল, তাহলে ওটা হচ্ছে ঢাকায়। বরিশালে সব সদর দপ্তর নাই, কারণ এগুলো রিস্কি, বুঝেন নাই? বিদেশিরা আইবে, এগুলো হুমকির মুখে পড়তে পারে বরিশাল, এই জন্য এগুলো সব ঢাকায়। কোথায়? তাহলে যেসব সংস্থার সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে মানে কোথায়? মানিক মন্ডল, ফায়েদ আহমেদ,
কোর্স প্ল্যান অনুযায়ী এই ব্যাচে আপনার ক্লাস এটাই প্রথম। ওকে, বরিশাল বেড়াইতে যেতে ইচ্ছা করে কিন্তু ভয় লাগে। ওই জন্য তো ভয় লাগে। বলছে ভাই শোনেন, বরিশালের সবই জোস, কিন্তু এরপরে জীবনানন্দ দাস কই গেছে? নাটোর গেছে বনলতা সেনের পিছনে পিছনে। কে আপনি বরিশালে মাইয়ে পান নাই? বুঝলেন না? কই গেছে নাটোরের? আমারে 2 দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কে আপনি কি শান্তি বরিশালীদের পান না? ছিল না মানে মনে পাওয়া যায়। ওই সময় ছিল। ওকে, লিখেন। যে সমস্ত সদর বাংলাদেশ মানে ঢাকায় এরকম কি আছে বলেন? বিমস্টেক আছে না? হ্যাঁ, বিমস্টেক, এটা ফুল মিনিং করতে পারলে নগদ 10 টাকা দিব। বেশি চেষ্টা করতে হবে। বলেন বিমস্টেক ফুল মিনিং বলতে পারলে নগদ 10। বেশি দিনে ট্রাই করো। Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Council. ও একটু লিখে ফেল মারছে ভাই, একদম জায়গা মতো যাইয়া ডুবে গেছে। একদম বিশেষ মুহূর্তে গিয়ে কি হয়ে গেছে ভাই। আবার চান্স দিলাম, বললেন না দেই পারে কিনা বলেন। আচ্ছা, cooperation. স্যার এবার হইছে। আবার পুরোটা বলেন, Bay of Bengal- উচ্চারণ ভালো করে বললেন। হ্যাঁ, Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation. আচ্ছা বলেন, ইনিশিয়েটিভ নামে কোনো শব্দ আছে নাকি? ইনিশিয়েটিভ। ওরে ভাই এটা লিখো। আচ্ছা 10, আচ্ছা পাশে ভাই জন্য তালি দেন। আচ্ছা, লাগবে। খুচরো 5 টাকা আছে, 5 টাকা নিবেন? না স্যার। তাহলে 50 টাকা বাকি দিয়ে। ওকে, শারমিন সুলতানা জেরিন, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর ইনিশিয়েটিভ, উদ্যোগ, তাই না? ফাতিমা ইসলাম লিখছেন অনলি 10, শারমিন সুলতানা লিখছেন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। ওকে, লেখেন তাহলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর Initiative for এটা তো স্যার এরকম মাল্টি সেক্টরাল টেকনিক্যাল technical and economic cooperation. অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অনেক বড় ফুল মিনিং। ভাই আপনি 10 টাকা নিয়েন। হ্যাঁ এই হ্যাঁ, জন প্রতি দেবো, আমার তো খাইলে কাম নাই আর। Bay of Bengal Initiative for তো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল Technical and Economic Cooperation. জসমিন জি লিখেন স্যার পারলাম না বলে 10 টাকা হাতছাড়া হলো। ফাতিমা ইসলাম লিখেন গরিব স্যার, গরিব বলে বতে কি বলেন? বতে বরিশাল, বতে বড় লোক, বরিশাল বতে বড় লোক। লিখছেন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন। বিভিন্ন ক্ষেত্রে মাল্টি সেক্টর, বহুমুখী সেক্টরে বলা হয় বিমস্টেক 14টা সেক্টর নিয়ে কাজ করে। কয়টা? এবং এই যে সার্ক পুনরুজ্জীবিত হইতেছে না, সার্ক লাগতেছে না এখন, কারণ সার্কের বিকল্প হিসেবে সংগঠন ভাবছে কারে? বিমস্টেক। এবং বিমস্টেকের পরবর্তী সম্মেলন কোথায় বসে হবে? ঢাকায় বসে হবে 2027 সালে। বিমস্টেকের বর্তমান সভাপতি বাংলাদেশ। বাংলাদেশ মানে কোন ব্যক্তি? বাংলাদেশের সরকার প্রধান। আগে ছিল ডক্টর ইউনূস, এখন আছে তারেক রহমান। বুঝতে পারছেন? তাহলে বিমস্টেকের বর্তমান সভাপতি কিন্তু বাংলাদেশ। আমরা এই বিমস্টেকটা গুরুত্ব দিয়ে পড়াবো যখন পড়াবো, বাট এখন তো পড়াইতে সদর দপ্তর। তাহলে বাংলাটা বলতে বাংলার কেমনে বলবো? এগুলো বাংলা হয়নি, কেমনে বলে? এটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মানে হচ্ছে কি একটা বঙ্গোপসাগরীয় উদ্যোগ ফর কিসের? ফর মাল্টি, বহুমুখী বহু সেক্টরে। টেকনিক্যাল মানে কি? প্রযুক্তিগত। ইকোনমিক মানে কি? অর্থনৈতিক কোঅপারেশন, সহযোগিতা। বাংলায় তো বলি না, আমরা বলি বঙ্গোপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতা। এই বহুমুখী হইতে পারে আপনার এখানে উল্লেখ করা আছে টেকনিক্যাল, প্রযুক্তিগত, ইকোনমিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, একসাথে সন্ত্রাস দমন করবে, এরকম 14টা সেক্টর নিয়ে কাজ করে। 5 আর 2 7টা। আমাদের সার্কে আছে কয়টা? 8টা। এখানে 7টা। পাকিস্তান নাই, বুঝতে পারছেন? ভারতবর্ষ থেকে পাকিস্তান পাকিস্তানের রাখবেন, কারণ ওই পাকিস্তানের জন্য তো সার্কের অবস্থা খারাপ। ভারত পাকিস্তানের বৈরিতার জন্যই তো সার্কের অবস্থা। আচ্ছা, বিমস্টেক এটা সদর কই? ঢাকায়। ঢাকায় কোথায়? গুলশানে। আমরা স্পেসিফিক ওই জায়গাগুলো লাগবে না, আপনি শুধু লেখেন ঢাকা। সিরডাপ, এই একটা মারাত্মক সংগঠন আছে। সিরডাপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়ান প্যাসিফিক, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংস্থা। সিরডাপ
এটা আমরা কি বলি বলেন তো? সিরডাপ। সিরডাপ। ওকে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আর একটা উল্লেখযোগ্য সংস্থা, সেটার নাম হচ্ছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি। দেখেন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ। ডায়রিয়াল ডিজিজ মানে কি? ডায়রিয়া সংক্রান্ত রোগ, ডায়রিয়া, কলেরা, পাতলা পায়খানা, এগুলো পেটের রোগ, পেটের। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল উদরময় গবেষণা কেন্দ্র। উদরময়, উদর মানে হচ্ছে পেটনিয়া, পেটনিয়া, ডায়রিয়া, কলেরা, এই টাইপের যে, এগুলো নিয়ে আলোচনা করে, এগুলো নিয়ে গবেষণা করে। ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, এই সংস্থায়, এই প্রতিষ্ঠানে বিশ্বের সর্বপ্রথম খাবার স্যালাইন আবিষ্কার করছে। এই যে আমরা খাবার স্যালাইন খাই, খাবার স্যালাইন বিশ্বে প্রথমবারের মতো খাবার স্যালাইন আবিষ্কার করছে কারা বলেন তো? আইসিডিডিআর। বুঝতে পারছেন? এই খাবার স্যালাইনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাইতেছে। এর আগে শুনে না ডায়রিয়া প্রচুর সংখ্যক মানুষ মারা যেত, এখন আর আমরা খুব কম দেখি। বুঝতে পারছেন? স্যালাইন অনেক বড় একটা জিনিস, এটা বানাইছে কিন্তু এই প্রতিষ্ঠান। লিখেন আইসিডিডিআরবি। তাই আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র। এটা আমরা মহাখালীর কলেরা হাসপাতাল নামে বেশি চিনি। কলেরা টলেরা আমরা আবার ভালো চিনি, বুঝলেন না? এটা সুন্দর নামটা কি, আগে যদিও কলেরা হাসপাতাল ছিল, এখন আর নাই। আইসিডিডিআরবি লিখেন। এই প্রতিষ্ঠানটি বিশ্বে সর্বপ্রথম খাবার স্যালাইন আবিষ্কার করে। খাবার স্যালাইন আবিষ্কার করে। তো এখানে বসে গবেষণা হয়েছে, এই জন্য আবিষ্কৃত হয়েছে। প্রধান যেই গবেষক ছিল, ওনারে সাধারণত বলা হয় আবিষ্কারক। আবিষ্কারক হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। তাহলে আইসিডিডিআরবি মহাখালীর রিয়ান লিখছেন সবরডাপ। সবরডাপ কুইজ লিখলাম যে সিরডাপ। সিরডাপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়ান প্যাসিফিক। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রুরাল ডেভেলপমেন্ট মানে কি? গ্রাম্য উন্নয়ন। বুঝতে পারছেন? তাহলে এই আইসিডিআরবি গেল। আরো দুই একটা সংস্থা লিখেন। আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র। আচ্ছা, ধান গবেষণা কেন্দ্র কই বলেন তো? এটা তো বাংলাদেশের দামি, আন্তর্জাতিকের টা কই? মেনিলা ফিলিপাইন। আর আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র, এইটার আগের নাম ছিল আইজেও, ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন, সংস্থা ছিল, এখন এটা গবেষণা কেন্দ্র হয়ে গেছে। বুঝতে পারছেন? আইজেও। আচ্ছা, সার্কের সংস্থা আছে কোনটা? সার্কের কৃষি কেন্দ্র। সার্ক কৃষি কেন্দ্র কোথায়? সার্ক কৃষি কেন্দ্র। সার্ক কৃষি কেন্দ্র। তাহলে ওটা হচ্ছে ঢাকায়। তাহলে এগুলো পড়ে নিয়েন। রহিন আক্তার লিখছেন রফিকুল ইসলাম। আহমেদ সাব্বির ফাহিম লিখছেন সিরডাপ। ফাতিমা ইসলাম লিখছেন ফরিদপুর। ফরিদপুর আবার কি? ফরিদপুর তো পাট বেশি জন্মে, এগুলো কি ফরিদপুরে এমনি সব? ফরিদপুরে কি আছে বলেন তো? মৎস্য গবেষণা ইনস্টিটিউট। কোথায়? নদী গবেষণা, মৎস্য না, নদী গবেষণা ইনস্টিটিউট। মৎস্য তো ময়মনসিংহ। মানে আপনাদের পাট বেশি হইলো, পাট যে আপনাদের ওইখানেই থাকবে এমন কোনো কথা না। আইতে নদী যাইতে খাল, এই জন্য সব খাল যদি বরিশালই থাকবে এমন কোনো কথা না, বুঝলেন? শারমিন সুলতান জানিয়েছেন ঢাকা বিভাগ সেরা। এটা কোন দিক দিয়ে সেরা? কৃতিকা সরকার, সার্ক কৃষি কেন্দ্র। ওকে, আসেন এসডিজি। আজকে লেকচার অন্যতম পার্ট হচ্ছে এসডিজি। লিখছেন না এইটুকু? আসেন বলেন, থাকবে কই? খাতায় না মাথায়? হলে নিয়ে যাইবেন কি? আপনি সেটা ডিভাইস লয়ে যেতে পারবেন, কিন্তু জীবনে আপনি খাতা লয়ে যেতে পারবেন না। আপনি ডিভাইস, ছোট ডিভাইস আছে দেন, কানের মধ্যে ঢুকে নিয়ে গেছেন। আচ্ছা, লিখেন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক আজকে। টেকসই উন্নয়ন আপনাদের 9টা বাজে 10 মিনিট আগে ছাড়বো, কারণ 9টা আবার আমার ক্লাস আছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, হ্যাঁ 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 হেডলাইন দেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তাহলে ব্র্যাকেট একটু লেখেন, এগুলো আবার এইভাবে বললে আমরা নাও বুঝতে পারি অনেকে, তাই না? এসডিজি এটা কি বলেন তো? এসডিজি নিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতেছে। ডেভেলপমেন্ট জাতিসংঘের একটি উন্নয়ন পরিকল্পনা, এটি মূলত জাতিসংঘের একটি উন্নয়ন পরিকল্পনা। যা 2015 সালে, কত সালে বলেন তো? 2015 সালে 70তম অধিবেশনে, কততম? 70তম সাধারণ পরিষদের অধিবেশনে, তাহলে আমরা সংক্ষেপে লিখি 70তম অধিবেশনে জাতিসংঘে গৃহীত হয়। বলেন এই পরিকল্পনা গৃহীত হয় কবে? 2015-তে গৃহীত হয়, আর বাস্তবায়ন শুরু হয় 16 সাল থেকে। এখানে একটা ঝামেলা দেখেন, আর একটু বোঝার চেষ্টা করেন তো ভাই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রত্যেক বছর হয় না? কোন মাসে? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার থেকে শুরু হয়, অনেকদিন ধরে চলে, বুঝতে পারছেন? তাহলে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার থেকে শুরু হয়, প্রত্যেক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয়। তাহলে 2015 সালে কতম অধিবেশন হয়েছিল? তাহলে বলেন তো 2025 সালে যে অধিবেশনটা হয়ে গেছে সেটা কততম? 25 সালে মিয়া, 25 সালে 80তম। এবছর 26 সালে 81তম অধিবেশন হবে, বুঝতে পারছেন? আচ্ছা, 2015 সালের 70তম অধিবেশনে এসডিজি জাতিসংঘে গৃহীত হয়, তবে এটি বাস্তবায়ন শুরু হয়, তবে এটি বাস্তবায়নের সময়কাল, তবে এটি বাস্তবায়নের সময়কাল, তবে এটি বাস্তবায়নের সময়কাল কত সাল থেকে কত? 2016 থেকে 2030 সাল, 2016 থেকে 2030 পর্যন্ত। অর্থাৎ কয় বছর মেয়াদী? অর্থাৎ 15 বছর মেয়াদী, অর্থাৎ 15 বছর মেয়াদী, 15 বছর মেয়াদী, 15 বছর মেয়াদী। তাহলে এটা মূলত জাতিসংঘের একটি উন্নয়ন পরিকল্পনা, যা জাতিসংঘে গৃহীত হয় 2015 সালে, মনে রাখছেন, 70তম অধিবেশনে। আর বাস্তবায়িত হবে কত সাল থেকে কত সাল? 2016 থেকে 2030। এখন চলে 2026, তার মানে আরো কয়দিন আছে? কয় বছর আছে? 4 বছর আছে, 5 বছর ধরতে পারি আমরা, আরো 5 বছরের মতো আছে, ঠিক আছে? 15 বছর মেয়াদী। এবার খেয়াল করেন, 15 বছর মেয়াদী। এখন এটা বাস্তবায়িত হবে কত সালের মধ্যে? 30 সালের মধ্যে। এই জন্য এটার অপর নাম, এসডিজি এর অপর নাম হচ্ছে এজেন্ডা 30। লিখেন, এসডিজি এর অপর নাম কি? এসডিজি এর অপর নাম এজেন্ডা 30, এজেন্ডা 30। তাহলে এসডিজি এর অপর নাম হচ্ছে এজেন্ডা 30। ওকে, লিখবেন এসডিজি এর স্লোগান। এসডিজি এর স্লোগানটা কি আসলে? স্লোগান হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, লিভ নো ওয়ান বিহাইন্ড। মানে কি বলেন তো? কাউকে পিছনে ফেলে নয়, তার মানে সবাইকে সাথে নিয়ে, ঠিক আছে না? কাউকে পেছনে ফেলে নয়, কাউকে পেছনে ফেলে নয়, তার মানে কি সবাইকে সাথে নিয়ে। ওরা বরিশাল হোক, আবার রংপুর, নোয়াখালী, যাই হোক, সবাইকে সাথে নিয়ে। বরিশাল একলা ধনী হবে এটা হইতে পারে না, ঠিক আছে না? দেখছেন, সবাইকে সাথে নিয়ে। তাহলে কাউকে পেছনে ফেলে নয়, লিভ নো ওয়ান বিহাইন্ড। দেখছেন, তো বোঝাই যায় বেশিরভাগ দেশেই লক্ষ্যমাত্রা পূর্ণ হবে না। বাংলাদেশের লক্ষ্যমাত্রা জীবন হইবে না, এটা আপনি 500 বছর দিলে হইবে না, চাপ নাই। অর্জন করতে বললে তো আপনারই লাভ। আপনারই কেউ চাপ দিতেছে যে আপনি, আপনার একটা লক্ষ্যমাত্রা দিতেছে যে আপনি চাকরিটা পাবেন, তাহলে পাইলে সবচেয়ে বেশি লাভ কার? আপনারই তো। জাতিসংঘ তো কেউ গুরুত্ব দেয় না আসলে।
লিখছেন? আচ্ছা, এসডিজি এর স্লোগান লিখবেন। আচ্ছা, এসডিজি বাস্তবায়নের একটু লেখেন। এসডিজি এর মূল ভিত্তি হচ্ছে পরিবেশ। এসডিজি এর মূল ভিত্তি, এটা বুঝিয়ে দিতে, এটা কিরকম আসলে। এসডিজি এর মূল ভিত্তি হচ্ছে কি? মূল ভিত্তি পরিবেশ। মনে রাখেন, পরিবেশ হচ্ছে এটার মূল ভিত্তি। আর কিভাবে আবার তাহলে? পরিবেশকে কেন্দ্র করে, পরিবেশকে রক্ষা করে। কাকে? পরিবেশকে রক্ষা করে। বুঝছেন ভালো করে? পরিবেশকে রক্ষা করে। দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়নই হচ্ছে এসডিজি। আর্থসামাজিক উন্নয়নই হচ্ছে এসডিজি। আচ্ছা দেখেন, আপনি উন্নয়ন করবেন, সেই উন্নয়ন 2 দিন পর ভেঙে পড়বে এরকম। রাস্তা বানাইলেন, ওই যে আমাদের এলাকায় এরকম হয়েছে যে রাস্তা বানাইছে, তো রাস্তা বানাই এক পাশ দিয়ে অন্য মাথায় যাইতে পারে না, এর মধ্যে আবার এদিক এদিক ভাঙা শুরু করছে। একটা উদাহরণ দিলাম, আমাদের এলাকায় আমি উদাহরণ দিলাম, আমাদের এলাকায় ঘটে না এরকম। কইলি খালি বরিশাল টানে, বুঝতে পারছেন? এখন এই যে উন্নয়ন করতেছেন, একুল দেয়া উড়ান আর একুল দেয়া ভাঙ্গে, বুঝছেন ভাই? এটা কি কোনো টেকসই বলেন? একজোড়া জুতা কিনলেন, অনেকদিন পরলেন, ছিলল না, ভাঙলো না, কিচ্ছু হইলো না, আমরা বলি না জুতাটা টেকসই হয়েছে? এবার বলি না, লং লাস্টিং করা। এইখানে ব্যাপারটা হচ্ছে আপনি উন্নয়ন করবেন, উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে, কিন্তু উন্নয়ন করতে গিয়ে পরিবেশের কোনো ক্ষতি করতে পারবেন না, বুঝতে পারছেন? ধরেন এই ঢাকা থেকে বরিশাল, ঠিক আছে, এই ঢাকা থেকে এই বরিশাল, আচ্ছা আচ্ছা যাই হোক ধরেন আরে সুবহানাল্লাহ, আচ্ছা ঠিক আছে ধরলাম এই ঢাকা, তাহলে দক্ষিণে কি বরিশাল? খুশি হয়েছে না? ধরেন রাস্তা বানাইতে গিয়া, ধরেন রাস্তা নাই, রাস্তা বানাইতে গিয়া কি হইলো? এইখানে আসলো, আইসা দেখলো এখানে ধরেন রেল লাইন, রেল লাইন বানাইতে গিয়ে দেখলো এখানে কি এই ধরনের গাছ, এগুলো কি গাছপালা, অনেক বন জঙ্গল আছে ধরেন। এখন সরকার কি করলো? শর্টকাটে এই রাস্তা নেওয়ার জন্য এই গাছপালা সব ধ্বংস করে ফেললো। হ্যাঁ, এখন আপনি উন্নয়ন করার জন্য কি করতেছেন? পরিবেশের ক্ষতি করতেছেন, কিন্তু এটা না। এসডিজি বলছে আগে পরিবেশের জায়গায় থাকবে, এরপর আপনি উন্নয়ন করতে পারলে করবেন, নাইলে না। তাহলে এখন আপনি কি করবেন? রেল লাইন ঘুরেই নেবেন, ঘুরেই এনে এরপর এনে আনবেন, ঠিক আছে না? তাহলে পরিবেশকে ভিত্তি ধরতে হবে, পরিবেশকে ভিত্তি ধরে এরপর আর্থসামাজিক উন্নয়ন, এটা হচ্ছে এসডিজি। তাহলে এসডিজির মূল ভিত্তি কি বলেন? পরিবেশ মূল ভিত্তি হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি। এবার আসেন এসডিজিতে প্রধান লক্ষ্য, প্রধান কি লক্ষ্য বা অভিষ্ট, প্রধান লক্ষ্য বা কি অভিষ্ট, যেটার ইংলিশে কি বলা হয়? গোলস। এইখানে কিন্তু একটা কনফিউজিং ইনফরমেশন। প্রধান যে লক্ষ্যগুলো আছে বা অভিষ্টগুলো, সেগুলো কি বলা হয়? গোলস। প্রধান লক্ষ্য অভিষ্ট আছে কয়টা? হ্যাঁ হ্যাঁ, 17টি। কয়টি? আচ্ছা, তাহলে প্রধান যে 17টা আছে সেইগুলোর ইংরেজিতে কি বলা হয়? গোলস। গোলস। সহযোগী লক্ষ্য আছে, সহযোগী লক্ষ্য আছে কয়টা? সহযোগী লক্ষ্য আছে 169টা, 169টি সহযোগী লক্ষ্য। এইটার ইংলিশে কি বলা হয় বলেন তো? টার্গেটস। এটা কিন্তু একটা মারাত্মক কনফিউজিং ইনফরমেশন। এটা কি বলা হয়? টার্গেটস। তাহলে বড়গুলোর কি বলা হচ্ছে? গোলস। আর সহযোগী যেগুলো সেগুলো বলা হচ্ছে টার্গেটস। মিশনের মধ্যে আছে, এর মধ্যে পার্থক্য আছে। আবার অর্ডারের মধ্যে, কমান্ডের মধ্যে আছে না? অর্ডার, কমান্ড। হোম, হাউস আছে না? আছে তো। হোম হাউসের মধ্যে পার্থক্য আছে না? অর্ডার, কমান্ড আছে। কমান্ড হচ্ছে সাধারণত সামরিক ক্ষেত্রে কমান্ড, চেইন অফ কমান্ড থাকে না? যেমন ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান যে তার অধস্তনদের কি করবে? অর্ডার করবে নাকি কমান্ড করবে? না, অর্ডার করবে। আর একজন সেনা প্রধান তার অধস্তন যারা আছে তাদেরকে কি করবে? কমান্ড করবে। সামরিক ক্ষেত্রে কমান্ড, বেসামরিক ক্ষেত্রে পার্থক্য আছে বিভিন্ন। ওইগুলা আমরা তো সাধারণত ধরি না। বলতে পারেন চাইলে, আপনি যদি মিলিয়ে এখানে দিতে পারেন যুক্তি অনুযায়ী তাহলে দেন, ঠিক আছে না? যদি আপনি মিশন এখানে মিলিয়ে দেন, তাহলে এই ক্ষেত্রে আমরা কি গোস্ট হচ্ছে 17টা বড় গোল, বড় লক্ষ্যগুলা, ঠিক আছে না? আর সহযোগী যেগুলো সেগুলো কি টার্গেটস।
আচ্ছা আসেন, এই 170টা পড়তে পারবেন? পারবেন না, কারণ আপনি যদি সব পড়ে উল্টাই ফেলতে চান তাহলে নিজেই উল্টেই ব্যাটকেই থাকবেন। 170টা গেল, 17টা তো পড়তে পারবেন? ওটা পারবেন না? পারবো পারবো। শুনছেন ওনার কথা? আবার সকালে ক্লাস করছিলেন না, তখন কি কি খাইতে বলছিলাম মনে আছে? এটা সকালবেলা বেকার ওগুলো খাইয়েন। দেখেন এই যে 17টা প্রধান লক্ষ্য, এর মধ্যে আমরা উল্লেখযোগ্য কিছু পারবো, আর সাইডে দিব 10 মিনিটের মধ্যে। লিখেন 17টার মধ্যে আমরা 8-9টা পড়ি, 8-9টা, এই 8-9টা মুখস্থ করা লাগবেই। প্রচুর পরিমাণে কোশ্চেন আসতেছে এসডিজি, প্রচুর পরিমাণে। লিখেন 17টি লক্ষ্যের মধ্যে, প্রধান 17টি লক্ষ্যের মধ্যে, প্রধান 17টি লক্ষ্যের মধ্যে, প্রধান 17টি লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কি? পরীক্ষা আসার জন্য, বুঝেন নাই? আবার এসডিজি বলে দেন না যে এই 17টার মধ্যে এই কটা তোমরা পড়ো। লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি। আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে, 17টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা কি দুর্বল হয়ে গেছেন? কি বলেন? আমার এতে 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার। সকালে বরিশাল দিয়ে আইসে টানা ড্রিম 4টা ক্লাস নিতেস, 4 দুগুণে কয় ঘন্টা? বরিশালের বাড়ি কোথায়? কুয়াকাটা তো পটো। পদ্মা সেতু আমার জন্যই হয়েছে, মেট্রো রেল আমার জন্য হয়েছে। আপনার বাড়ি সে পটো আর খালি থাকে। আর এই বরিশাল একদম বরিশাল। বরিশাল পর্যন্ত গেলেই হয়। ওই যে লিখেন, হবে না, বরিশাল তো গঙ্গানদী পর্যন্ত গেলেও হয়। লিখেন লিখেন 1 নম্বর লক্ষ্য, লক্ষ্য নম্বর 1। তাহলে আমরা বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো, তাই না? লক্ষ্য নম্বর 1, 1 নম্বর পড়বেন কারণ এটা 1 নম্বর, 17 নম্বর পড়বেন কারণ এটা 17 নম্বর। আচ্ছা লক্ষ্য নম্বর 1 ইম্পর্টেন্ট, দরিদ্রতা দূরীকরণ। 46তম বিসিএস আসছে এটা, দরিদ্রতা দূরীকরণ। কয় নম্বর লক্ষ্য? দরিদ্রতা দূরীকরণ। মানে একটা একদম যে সব দরিদ্রতা বিলোপ হবে সেরকম না, একটা স্পেসিফিক নাম্বার আছে। বলা হচ্ছে বিশ্বের দরিদ্র অর্ধেক নেমে আসবে 2030 সালের মধ্যে, বিশ্বের দরিদ্রতা অর্ধেক কমবে 30 সালের মধ্যে, ঠিক আছে? সব দরিদ্রতা যে কমবে এবং কোনো কথা নেই। লক্ষ্য নম্বর 2, লক্ষ্য নম্বর কত? ক্ষুধা মুক্তি, ক্ষুধা মুক্তি। আপনারা যারা খাইতে পারেন না, বরিশালীরা যারা শস্য দেয়, বরিশালকে বলা হয় বাংলার কি? শস্য ভান্ডার। এর ক্ষুধা মুক্তি খাইতে পারবেন ইনশাল্লাহ, আশা করেন 2030 সালের পর। 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ, সুস্বাস্থ্য ও কল্যাণ। আচ্ছা এটার সাথে এটা কিভাবে রিলেট করা হয়েছে বলেন তো? স্যার দরিদ্রতা দিয়ে ক্ষুধা মুক্তি, মানে ক্ষুধা দিয়ে দরিদ্রতা দূর হইলে ক্ষুধা মুক্তি শুরু হবে, ক্ষুধা মুক্তি শুরু হইলে সুস্বাস্থ্য হবে ও কল্যাণ হবে, আচ্ছা। তারপরে শিক্ষা হবে। আচ্ছা তাহলে আপনি এইটার সাথে রিলেট করেন সুস্বাস্থ্য কল্যাণ কিভাবে হবে? সুস্বাস্থ্য মানে কি? মোটা মোটা গুলুমুলু? যদি আমরা খাবার খাই ঠিক মতো হুম, তো আমরা এমনি তো স্যার টেকসই একটা আর এটার সাথে কল্যাণ কিভাবে জড়িত? হ্যাঁ সুস্বাস্থ্য থাকলে তো কল্যাণ এমনি হবে, বৃদ্ধি পাবে। কল্যাণ হলে দেশের জন্য কাজ হ্যাঁ করতে ওইটাই। আর সুস্বাস্থ্য মানে এসে পারবে, দেশের জন্য কাজ করতে পারবো। স্বাস্থ্যসম্মত আপনি যদি নিজে সুস্থ থাকেন হ্যাঁ তাইলেই না আপনি সমাজে কন্ট্রিবিউশন করতে পারবেন। আপনি নিজেই যদি ধরেন যে অসুস্থ হসপিটাল সেগাই বেগাই থাকেন, ধরেন আপনি নিজে অসুস্থ, আপনার কল্যাণ করেই তোমাকে দিশে পাইও না, আপনি আবার সমাজের কল্যাণ করবেন কোন সময়? বুঝতে পারছেন? আবার ওই যে দাদি সমাজ নানি সমাজ এরা মনে করে সুস্বাস্থ্য মানে মোটা গোটা, এগুলো বলে নেই। এটা নাতি বিয়ে করে দিতে গেলে একটু মোটা গোটা খুঁজে, মানে এই যে শুকনো টুকনা এগুলো আগে পছন্দ হয় না। তাহলে সুস্বাস্থ্য মানে হচ্ছে আপনার শরীরের রোগমুক্ত অবস্থা, আপনি সুস্থ থাকবেন। বিএমআই বলি না আমরা, বডি মাস ইন্ডেক্স, আপনার হাইটের সাথে ওয়েটের একটা ব্যালেন্স, ঠিক আছে? আপনি আপনার হাইট হচ্ছে ধরেন 5 ফুট 7 ইঞ্চি আর আপনার ওজন হচ্ছে 39 কেজি, এটা তো হবে না, হবে? অনেক সময় আর একটা হচ্ছে সামঞ্জস্যতা থাকতে হবে। তো এটা থাকবে, আপনার শরীরে রোগ থাকবে না, আপনি সমাজের কল্যাণ করতে পারবেন। আপনি ব্যাটকাই থাকলে সমাজে ব্যাটকাই থাকবে। তাইলে আমি 20 টাকা পাবো না ভাই এখন, ঠিক আছে। সুস্বাস্থ্য কল্যাণ, গুড হেলথ এন্ড ওয়েলবিং। আসেন 4 নম্বর, মানসম্মত শিক্ষা বা সুশিক্ষা। এমন শেখা শিখলেন আপনার জিজ্ঞেস করা হলে অপারেশন সার্চলাইট মানে কি, আপনি বললেন অপারেশন করার সময় যে লাইট মারা হয়। মানসম্মত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন,
এটা হচ্ছে 40 BCS 46 BCS। ওকে, আসেন 5 নম্বর, লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা মানে কি? সবার লিঙ্গ একই জীব এরকম? লিঙ্গ সমতা মানে কি? সমান অধিকার। কিসের সমান অধিকার? নারী পুরুষের সমান অধিকার না। সমান অধিকার কিভাবে সমান অধিকার? মানে পুরুষ যা পাবে নারীও তাই পাবে? এটা কি সম্ভব বলেন? পুরুষ যা পারে নারী কি তাই পারবে? নারী যা পারে পুরুষ কি তাই পারবে? সমান অধিকার বলতে কি? ন্যায্যতা। মৌলিক অধিকারগুলো সবাই আরে মেয়ে ইকুয়ালিটি। নারী যা পারবে, নারীর জন্য যা উপযুক্ত সেটা নারী করবে, নারীর জন্য যা উপযুক্ত সেটা নারী পাবে, পুরুষের জন্য যেটা উপযুক্ত সেটা পুরুষ পাবে। বুঝতে পারছেন? যদি আপনি ইসলামিক আইন মানেন তাহলে হচ্ছে আপনার বাবা মারা যাওয়ার পরে এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এটা হচ্ছে ন্যায্যতা। 2 মেয়ে 25 পাবে, ঠিক আছে না? আর এক ছেলেই পাবে কত? এইটাই ন্যায্যতা। এটা পুরুষের জন্য ন্যায্যতা। এই নারী যদি 25 পায় এটাই তার জন্য ন্যায্যতা। নারী যদি 24 পায় তাহলে এটা অন্যায্য হবে। বুঝতে পারছেন? কিন্তু নারী যদি এখানে বলে আমি 50 পাবো তাহলে এটা অন্যায্য। তাহলে লিঙ্গ সমতা মানে হচ্ছে শুধুমাত্র নারী হওয়ার কারণে সে যাতে বৈষম্যের শিকার না হয়, সে নারী যা যতটুকু পাবে সে ততটুকুই পাবে। সমান অধিকার। আলেমাকে দ্বারা যাওয়া লাগবে। আলেমাকে দ্বারা ভাই এটা একবার বলা না যে ভাই ওইনে ওয়ারিশ সূত্রে আমাদের হচ্ছে পীরে কামিল শাহ সুমি আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন আউলিয়া স্যারে আছে। আপনার ইসলামিক কোন যদি গবেষণা লাগে সুযোগ পেয়ে আমার দিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন? বলেন। এভাবে বলা যায় না যে একজন ওয়ারিশের যার যেটা প্রাপ্য সেটাই পাবে। হ্যাঁ বলতে পারেন। মানে হচ্ছে মানে আপনি নারী হওয়ার জন্য যাতে আলাদাভাবে কোনো বৈষম্যের শিকার না হন, এটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে লিঙ্গ সমতা। বুঝতে পারছেন? স্যার আমার নাম পছন্দ। আবার বললেন না যে সবাই একই জীব, এটা জীবনে সম্ভব না। 6 নম্বর লিখেন, নিরাপদ পানি। নিরাপদ পানি বললেই তো বরিশাল, আইতে নদী যাইতে কাল। সব পানি কই বলেন? নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। শোনেন, নিরাপদ পানি আমি বাংলাদেশের 48টা জেলায় ঘুরছি, এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি বরিশাল। এই পয় নিষ্কাশন বুঝতে পারছেন? স্যানিটেশন, স্যানিটেশন। এই ভারতের লোকজন প্রকৃতির ডাকে সারা দেয়, প্রকৃতিতে বসে। টয়লেট জনসংখ্যার তুলনায় টয়লেট সবচেয়ে কম কোন দেশে বলেন তো? ভারতে। প্রকৃতির ডাকে সারা দেয় কই বসে? প্রকৃতিতে বসে। স্যানিটেশন থাকতে হবে, স্যানিটেশন। এটা গেল 6 নম্বর। তাহলে 7 নম্বর ইকোনমিকের সাথে এগুলো দেয় না? সামুদ্রিক যেটা যে নিরাপদ পানি ও নিষ্কাশন যেটা বলো ইকোনমি। হ্যাঁ, না ব্লু ইকোনমি আপনার ওই যে 14 নম্বর জলজ জীবনের সাথে রিলেট করতে পারি। 7 নম্বর লিখেন, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। দূষণ মুক্ত সাশ্রয়ী জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি বলতে পারেন। দূষণ মুক্ত সাশ্রয়ী, আচ্ছা নবায়নযোগ্য জ্বালানি তো দূষিত হয় না, হয় বলেন? দূষণ মুক্ত সাশ্রয়ী জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা টানা 7, 8 বাদ দেন, 9 বাদ দেন, 10 বাদ দেন, আসেন 11 নম্বর। 11 নম্বর বাদ দেন, আসেন 12 নম্বর, 13 নম্বর আসেন। যেহেতু টাইম হয়ে গেছে আমি 13 নম্বর লিখি। দেখেন এই 13 নম্বর হচ্ছে জলবায়ু কার্যক্রম। 13 নম্বর কি? জলবায়ু কার্যক্রম। না কেমনে সবগুলো পাই? এনে 7টাই একটা 8টা। আচ্ছা লিখবেন, এটি বাংলাদেশ বাস্তবায়ন করেছে। ইতিমধ্যে বাংলাদেশ জলবায়ু কার্যক্রমের যে পলিসিগুলো এগুলো নিয়ে ফেলছে, অনেক উদ্যোগ নিয়ে ফেলছে, ঠিক আছে? জলবায়ু কার্যক্রম এই লক্ষ্যটি বাংলাদেশ বাস্তবায়ন করেছে। জলবায়ু দিক থেকে বাংলাদেশ ডেঞ্জারাস হ্যাঁ, বাংলাদেশ ভালনারেবল অবস্থায়, কিন্তু বাংলাদেশের যে পলিসি, বাংলাদেশ তো জলবায়ু যাতে দূষিত না হয়, জলবায়ু পরিবর্তন যাতে না ঘটে, এই জন্য অনেক পলিসি হাতে নিছে। জলবায়ু পরিবর্তনের রোধে আইন আছে বাংলাদেশের, যত প্রোটোকল গুলো আছে প্রোটোকলে স্বাক্ষর করছে, বা গাছ লাগাইতেছে, ফরেস্টেশন যেটা আমরা বলি, অনেক প্রোগ্রাম বাংলাদেশ সরকার হাতে নিছে। এরা থাকবি। তাহলে জলবায়ু কার্যক্রম 13 নম্বর। 14 নম্বরটা লিখেন। 14 নম্বর হচ্ছে জলজ জীবন। কি জীবন? জলজ জীবন, লাইফ বিলো ওয়াটার। জলজ জীবন, সামুদ্রিক জীবন, এগুলো রিলেট করতে পারবেন। মূল নামগুলো লিখে দেন। 16 নম্বর, 15টা বাদ দেন। 16 শান্তি, ন্যায় ও কার্যকর প্রতিষ্ঠান। সুশাসনের সাথে রিলেট করতে পারেন। কার্যকর প্রতিষ্ঠান,
তাহলে প্রতিষ্ঠানগুলো সুশাসন প্রতিষ্ঠা করবে, ঠিক আছে না? সুশাসন এখানে আছে, সুশাসন। 17 নম্বর লাস্ট অন 17 নম্বর বলা হচ্ছে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। অভিষ্ট অর্জনে মানে এগুলো আপনি একলা করবেন সেরকম না, আপনার সাথে জনগণ কানেক্টেড থাকবে, বহির্বিশ্ব কানেক্টেড থাকবে, সবাই হেল্প নিয়ে একসাথে বাস্তবায়ন করবেন। অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। পারবেন না? আল্লাহ ভরসা। খারান একটু খিস মারেন, যাইবেন তো যাইবেন, একটু ওয়েট করেন। কি করবো? ও আচ্ছা, ঠিক আছে করতেছি। আচ্ছা বুঝছেন আমার কিন্তু আরো করবো? একটা বিষয় আছে ভাইয়া, আপনি বের হন, বের হয়ে বলুন। কেন লাইভে বলা যাবে না, অনেক কথাবার্তা না, লাইভ চলে, শোনেন, লাইভের জন্য আমরা অনেক কথাবার্তা বলি না, অনেক কিছু স্কিপ করে গেছি। ও এটা শেষ হয়ে যাবে এখন। আপনি মেয়ে হলে তো সবাই সন্দেহ করে নেবে। লিখছেন না? আচ্ছা একটু রিকল করি, আমরা জাস্ট 2টা টপিক পড়াইছি, মানে জিনিসটা মনে হয় অনেক ইম্পর্টেন্ট ছিল, ক্রিটিক্যাল ছিল, আপনার এই বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক। আপনি দেখেন, অ্যানালাইসিস করে দেখেন, এখানে প্রচুর কোশ্চেন আসতেছে এসডিজি দিয়া, আর হচ্ছে জাতিসংঘের এই যে সদর দপ্তর গুলো দিয়ে প্রায়, যদি আপনি বেশি করে নিবন্ধন পরীক্ষা দেন তাহলে দেখেন কি পরিমাণ কোশ্চেন এখান থেকে আসে সদর দপ্তর। আর হচ্ছে আপনার প্রাইমারি বা অন্যান্য মন্ত্রণালয় যে পরীক্ষাগুলো না, প্রচুর পরিমাণে সদর দপ্তর আছে, ওইগুলো দেখলেই আপনি হিসাব করবেন কিছু বিষয় নিয়ে। মুদ্রা নিবন্ধনে, যেমন মুদ্রা নিয়ে মিস করে না, মুদ্রা, তারপর হচ্ছে রাজধানী, আইনসভা, সদর দপ্তর, দেখবেন নিবন্ধন মানে হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো বেশি আসে, এগুলো বেশি ফোকাস করবেন ওই ধরনের পরীক্ষা। মুদ্রা তো আমাদের ক্লাস আছে, তো আমরা 20টা যদি একদম ব্যতিক্রমী মুদ্রা পড়েন তাহলে পারবেন, কখন পাবেন, আমাদের ক্লাস আছে, সমস্যা নেই, পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন নাকি? আমরা এভাবে বলতে পারি না যে বঙ্গোপসাগরের হ্যাঁ, ও নাসির স্যার আসবে? ও আচ্ছা, চলো ক্লাস শেষ শোনেন কি পড়াইছি বলেন, রিকল করি, আসেন। থাকতে হবে না তুমি, এগুলো আমার বাস তো, তাই না? আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করেন তো, ক্লাস কেমন লাগলো? আচ্ছা, ক্লাস কেমন লাগলো একটু বলেন তো। পরীক্ষা আছে তোমাদের? আমাদের আজকে 3য় দিনের মতো ক্লাস চলতেছে ধারাবাহিক ভাবে। ক্লাসটা কেমন লাগলো একটু বলেন, কমেন্টে জানান ক্লাসটা কেমন লাগলো। নদী গবেষণা, জিকে একটা মুখস্থ বিষয়, এবং মুখস্থটা যদি আমরা দুজন টেকনিকের মাধ্যমে পড়ি তাহলে কি লাগে, ভালোই লাগে, কারণ জিকে তো আমরা আগে পড়াশোনা আমাদের অভ্যাস থাকে না, তাই জিকেটা আমাদের ভালো মতো কি করতে হবে, আয়ত্ত করতে হবে। আমরা জিকেতে চাইলে একটু নম্বর বেশি রাখতে পারি, বিশেষ করে যারা ইংরেজি এবং ম্যাথমেটিক্সে দুর্বল তারা কিন্তু এই কাজটা পারি। তো যেটা আমাদের নিবন্ধনের নিয়মিত আয়োজন চলতেছে, আগামীকাল লাস্ট মেবি ক্লাস, তাই নিবন্ধনের নতুন ব্যাচ যারা ভর্তি হবে, নিবন্ধনের জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের কিন্তু অফার চলতেছে, নিবন্ধন সাবজেক্টিভ প্লাস জেনারেল, এই দুইটা একসাথে কিন্তু আমাদের এখানে আপনি কোর্সটা করতে পারবেন, যেটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান আপনার করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, মাত্র 2250 টাকা দিয়ে, এবং এইগুলোর সাথে 2 সেট বই ফ্রি, এখানে 1 সেট, এখানে 1 সেট, অর্থাৎ 2 সেট বই কিন্তু ফ্রি পাবেন ওই টাকার ভিতরেই। এখন যদি মনে করেন স্যার আমি নিবন্ধন শুধু সাবজেক্টিভ করব, নিবন্ধন শুধু সাবজেক্টিভ, তাহলে কিন্তু আপনাকে 1650 টাকা পে করতে হবে, তাহলে 1 সেট বই কিন্তু পাবেন, 1 সেট বই পাবেন, টেনশনের কোনো কারণে।
এরপর যদি বলেন স্যার আমি নিবন্ধন জেনারেল পার্টটা বাংলা অঙ্ক ইংরেজি এগুলো, তাহলে আরো কম টাকায় পারবেন, মাত্র 1250 টাকা। হ্যাঁ, আর এগুলোর সাথেও এক সেট বই কিন্তু ফ্রি পাবেন। স্যার হটলাইন নাম্বারগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। হটলাইন নাম্বারটা নিয়ে নেন 019015195010203, 090151950102023। এই যে নম্বরগুলো আছে এই নম্বরগুলোতে আপনি কল দিয়ে বিস্তারিত জেনে আপনারা ভর্তি হতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের সাথে এতক্ষণ যারা আমাদের লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত আয়োজনে আমাদের এই যে নিবন্ধন, তাই না? আসসালামু আলাইকুম, সুলাইমান আলী রাজ। জি স্যার, অনেক ভালো। আর এখানে কিন্তু দেখেন একটা আমাদের গুগল ফর্ম দেয়া থাকে, যেটা আপনি পূরণ করলে কিন্তু আরো ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। অর্থাৎ যাদের আর্থিক সমস্যা থাকে তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। ওকে, তাহলে ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে পেইড বেজের ক্লাসে। আপনাদের সাথে এই অফারটা কিন্তু খুবই কম সময়ের জন্য দেওয়া হয়েছে। সবাই যদি চাকরি পেতে চায় আপনাকেও পেতে হবে। তার নিবন্ধনের সাবজেক্টিভ জেনারেল এই দুইটা সেট বই পাবেন 2250 টাকা, আর নিবন্ধন শুধু সাবজেক্টিভ 1650 টাকা এক সেট বই, আর জেনারেল 1250 টাকা। ওকে, আর নাম্বারটা বলে দিচ্ছি 09051959501। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বলে দিচ্ছে ধন্যবাদ।